দর্শক আপনাদের স্বাগতম। গণতন্ত্র, গণমানুষ এবং গণমাধ্যম নিয়ে আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান নিটোল টাটা ৩ গতে। আজ আমরা জাতিসংঘের ৭০ বছর বাংলাদেশের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে আলোচনা করব ২ পর্বে। এই অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথিরা হলেন ঢাকা ইউএন ইনফরমেশন সেন্টারের সাবেক অধিকর্তা কাজী আলী রেজা এবং water.org-এর কান্ট্রি ডিরেক্টর ডক্টর বাবর কবির। আপনাদের সঙ্গে আছি আমি সাইফুল হুদা। এছাড়াও আমাদের সঙ্গে আছেন নানা শ্রেণী পেশার প্রতিনিধি। জনাব আলী রেজা, আপনার কাছে জানতে চাবো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে জাতিসংঘ সৃষ্টি তার ৭০ বছর পার হলো এবার, এই সময়ের মধ্যে আমরা কতটা পজিটিভ জিনিস পেয়েছি ইউএন থেকে, আর কি আমাদের অপ্রাপ্তি রয়ে গেছে? ধন্যবাদ। জাতিসংঘের জন্ম আপনি বললেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপর, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে পরিমাণ ধ্বংসযজ্ঞ হয়েছে, যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, যে পরিমাণ মানুষ ডিসপ্লেসড হয়েছে, যে পরিমাণ শিশু তাদের জীবন দিয়েছে, যেই পরিমাণ রক্তপাত হয়েছে, তার ভেতর থেকে বেরিয়ে এসেছে জাতিসংঘ নামক সংস্থাটি, যার উদ্দেশ্য ছিল যে পৃথিবীতে শান্তি স্থাপন করা। এবং ওইখানে যেই জাতিসংঘের যেই চার্টারে বলা হয়েছে, উই দি পিপলস অফ দি ইউনাইটেড নেশনস আর ডিটারমিনড টু সেভ দি ওয়ার্ল্ড ফ্রম দি স্কার্জ অফ ওয়ার। পৃথিবীতে যেন আর কোনো যুদ্ধ না ঘটে, সেরকম একটি প্রতিজ্ঞা নিয়ে জাতিসংঘের জন্ম। জাতিসংঘের জন্মের সময় মাত্রই ৫১টি দেশ নিয়ে জাতিসংঘ গঠিত হয়েছিল। তার আগে ছিল লিগ অফ নেশনস। সে লিগ অফ নেশনস ফেল করেছে। তার ভেতর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে কিন্তু বিশ্বের অনেক বড় বড় মহান নেতারা একত্রিত হয়ে এই জাতিসংঘের সৃষ্টি করে। এবং তখন সেই ৫১ দেশ নিয়ে যে জাতিসংঘের সৃষ্টি ১৯৪৫ সালের ২৪শে অক্টোবর। আজকে সেই জাতিসংঘের সদস্য সংখ্যা ১৯৩, আর বাংলাদেশ আমরা ১৩৬তম সদস্য হিসেবে ১৯৭৪ সালের ১৭ই সেপ্টেম্বর জাতিসংঘে আমাদের মেম্বারশিপ আমরা পাই। অর্থাৎ বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয় ১৭ই সেপ্টেম্বর, এবং তার ঠিক এক সপ্তাহ পরে তখনকার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিব ২৫শে সেপ্টেম্বর জাতিসংঘে আমাদের বাংলায় প্রথম ভাষণ দেন, যেটা নাকি বিশ্বের ইতিহাসে প্রথম, জাতিসংঘের ইতিহাসে প্রথম আন্তর্জাতিক পর্যায়ে বাংলা ভাষায় একটি ভাষণ। যে ভাষণটা এখনও যদি আপনারা পড়েন, কিছু কিছু বই পুস্তকে পাবেন, দেখবেন ওর মধ্যে যেই কথাগুলি বলা আছে এটি অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত দূরদর্শী কথাবার্তা দিয়ে ওই ইয়েটা সাজানো ছিল। এই জাতিসংঘ আসলে কিন্তু একটি আন্তঃসরকারি প্রতিষ্ঠান। আমরা জাতিসংঘকে যখনই জাতিসংঘ সম্পর্কে ভাবি তখন মনে হয় যে জাতিসংঘ বোধহয় সেই আপনার এই নিউ ইয়র্ক শহরের সেই ৩৯ তলা গ্লাস বিল্ডিংয়ের ভেতরের একটা প্রতিষ্ঠান। আসলে কিন্তু তা নয়। জাতিসংঘ কিন্তু মানুষের প্রতিষ্ঠান। মানুষের প্রতিনিধিরা, অর্থাৎ গণমানুষের প্রতিনিধিরা যে সমস্ত সরকার গঠন করেন, সেই সরকারের প্রতিনিধিরা এই জাতিসংঘের যে মিলিত হন বছরে একবার। এই সেপ্টেম্বরে, এই মাস শেষ হয়ে গেল, সেপ্টেম্বর মাসের ৩য় মঙ্গলবারে, 3rd Tuesday অফ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশন শুরু হয়। এবং এইবার যেটা সাধারণ অধিবেশন শুরু হয়েছে, সেই অধিবেশনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখানে গেছেন। আপনারা অনেকে হয়তো শুনেছেন, ওনার বক্তৃতা অনেক টেলিভিশনে সরাসরি সম্প্রচার করেছে। সেখানে উনি যে সমস্ত কথাগুলি বলেছেন, তার মধ্যে সন্ত্রাস দমন এবং আমাদের যে জলবায়ু সংক্রান্ত, যেই পরিবেশ সংক্রান্ত যেই ইয়েগুলো, আমাদের যেই চ্যালেঞ্জগুলো আছে, সেইগুলো মোকাবেলা করার জন্য বিশ্ববাসীর প্রতি উনি আবেদন করেছেন। জাতিসংঘে বাংলাদেশের প্রাপ্তি জাতিসংঘ থেকে যত না বেশি, তার চেয়েও বেশি জাতিসংঘে বাংলাদেশের অবদান। আপনি যদি উল্টাইয়ে প্রশ্নটাকে দেখেন, আমরা কিন্তু জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের সদস্য হয়েছি 2 বার। আমরা এখনও প্রায় 3 ডজন আন্তর্জাতিক কমিশন এবং কাউন্সিল এবং বোর্ডের মেম্বার। বাংলাদেশ যখন হিউম্যান রাইটস কমিশন ছিল, এবং যেটা 2006 সালে হিউম্যান রাইটস কাউন্সিলে পরিণত হলো, আমরা কমিশনের মেম্বার ছিলাম, কাউন্সিলর মেম্বার হয়েছি। আমাদের 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে সারা বিশ্বে যেটা পালিত হয়, এটা কিন্তু বাংলাদেশেরই প্রস্তাব থেকে গৃহীত, এবং সেটা ইউনেস্কোর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এখন পৃথিবীর সব দেশেই মোটামুটি এই দিবসটা সম্পর্কে ব্যাপক সচেতনতা হয়েছে যে আমাদের মাতৃভাষাকে টিকিয়ে রাখতে হবে। পৃথিবীতে মাতৃভাষার যেই আপনার ক্রমশই যেই ক্ষয়ে যাচ্ছে, পৃথিবীতে মাত্র ৬,০০০ ভাষা এখন মানুষ কথা বলে।
প্রায় 4,500 ভাষা অলরেডি বিলীন হয়ে গেছে। সুতরাং আমরা উই প্রডিউসড ইট, উই কুড মেক দি ওয়ার্ল্ড আন্ডারস্ট্যান্ড দ্যাট আমাদের এই ভাষাকে করতে হবে, রক্ষা করতে হবে, এবং এর অনুপ্রেরণা হলো সেই 21শে ফেব্রুয়ারি 1952 সাল। সুতরাং বাংলাদেশ থেকেই কিন্তু এটার সৃষ্টি। বাংলাদেশে অনেক বিখ্যাত মানুষ বা এই জাতিসংঘের বিভিন্ন পর্যায়ে তারা অনেক দূর পর্যন্ত এগিয়েছেন। যেমন 80-র দশকে আমাদের তখনকার স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। আপনারা জানেন SMS কিবরিয়া সাহেব, যিনি আমাদের অর্থমন্ত্রী ছিলেন, উনি ছিলেন স্কাপের আন্ডার সেক্রেটারি জেনারেল। আমাদের আমিরা হক মহিলাদের মধ্যে প্রথম যিনি পিস কিপিংয়ের আন্ডার সেক্রেটারি জেনারেল হিসাবে কাজ করেছেন। আমাদের সাথে আরও ছিলেন আপনার ফারুক সুবান স্যারের কথা হয়তো শুনেছেন, উনি ফরেন সেক্রেটারি ছিলেন, উনি গ্রুপ অফ 77-এর প্রধান ছিলেন। আপনার কাছে আবার আসবো যেমন আলিজা। ডক্টর বাবর কবির, আপনি তো দীর্ঘদিন জাতিসংঘের বিভিন্ন সহযোগী সংগঠনের সাথে কাজ করেছেন। বাংলাদেশে সবগুলির কার্যক্রম কি আছে, যতগুলি অঙ্গ সংগঠন আছে জাতিসংঘের? ধন্যবাদ। ডাইরেক্টলি না থাকলেও ইনডাইরেক্টলি আছে। যেরকম ইউএন হ্যাবিটেটের অফিস আগে ছিল না, এখন আমি জানি না যে গত 2-3 বছরের মধ্যে খুলেছে কিনা, বাট তারা ইউএনডিপির মাধ্যমে কাজ করে। সবাই ইউএনডিপির মাধ্যমে কাজ করে না, সবাই না, এখন আপনার ধরেন যাদের নাই ইউনিসেফ, WHO, FAO, জি, না হলে ইউএনডিপিকে UNOPS একটা প্রোগ্রাম সাপোর্ট অফিস আছে, তার মাধ্যমে ইউএনডিপি এটার প্রতিনিধিত্ব করে তাদের মাধ্যমে কাজ করেন। তো মোটামুটি বলতে পারবেন যে হ্যাঁ, আন্তর্জাতিক পর্যায়ে যেগুলো আছে সেগুলো ডেফিনেটলি বাংলাদেশে উপস্থিত আছে। আমরা যতগুলি এনভায়রনমেন্ট রিলেটেড যে জলবায়ু নিয়ে যেগুলি কার্যক্রম দেখেছিলাম অনেক আগের থেকে শুরু হয়েছে, ইদানিং একটু মনে হয় যে আমরা খুব ইউএনের স্ট্রেসটা খুব কম বোধ হয় এই জলবায়ু বা এনভায়রনমেন্ট রিলেটেড ইস্যুসগুলিতে। না, জাতিসংঘের এখন যে জিনিসটা হয়েছে যে সেখানে জাতিসংঘের একটা ফ্রেমওয়ার্ক কনভেনশন ফর ক্লাইমেট চেঞ্জ, ওটা একটা সেক্রেটারিয়েট আছে বনে, ওদের সচিবালয়, যেটা তারা মূলত এখন এই কাজটা করে। সেজন্য আপনি হয়তো ইউএনের মানে পরোক্ষভাবে আপনি দেখতে পাচ্ছেন না যে ইউএনডিপি কিছু করছে বা অমুকে করছে, UNFCCC সেটা করে এবং বাংলাদেশ সেটার সদস্য। এবং এবার যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল MDGর পরে যে SDG আসতেছে, সেখানে কিন্তু ক্লাইমেট চেঞ্জ, MDGতে যেরকম ক্লাইমেট চেঞ্জ ছিল না, এখন SDGতে কিন্তু আমার মনে হয় 12 নম্বর বা কততে জানি ক্লাইমেট চেঞ্জ এখন কিন্তু একটা ক্রিটিক্যাল, একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, 17টার মধ্যে একটা, 13 নম্বরে 12-13 আমার এক্স্যাক্টলি খেয়াল নাই সেটার জন্য। তো বাট আছে, তো এখন ক্লাইমেট চেঞ্জের কাজ হচ্ছে। বাংলাদেশ সরকার কিছুটা বেশ কয়েক বছর ধরে এখন যেটা করছে সেটা হচ্ছে যে নিজেদের রাজস্ব থেকেই কিন্তু একটা ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড করেছেন। রেজিলিয়েন্ট ফান্ড যেটা দাতাদের উপরে নির্ভরশীল ছিল বা আমাদের বন্ধু দেশদের উপরে নির্ভরশীল ছিল, সেটা একটু ধীর গতিতে চলছে, কিন্তু চলছে, আছে, মানে কাঠামোটা আছে। আমরা কিছু প্রশ্ন নিয়ে নিই আমাদের দর্শকদের কাছ থেকে। কি করুন আপনার প্রশ্নটা, পরিচয়টা দিবেন, তারপর প্রশ্নটা করবেন। ধন্যবাদ। আমার প্রশ্ন ডক্টর বাবর কবির কাছে। জাতিসংঘের বাংলাদেশে যে সকল অঙ্গ প্রতিষ্ঠানগুলো আছে, তারা কি তাদের কার্যক্রমগুলো ঠিকভাবে পালন করছে কিনা, এগুলো কি আসলে জাতিসংঘ থেকে কোনো খোঁজখবর নেওয়া হচ্ছে আমাদের দেশের সরকারের কাছে? জি, নেক্সট প্রশ্ন। আমার প্রশ্নটা হচ্ছে ডক্টর বাবর কবির স্যারের কাছে, যে অনেকে বলে থাকেন যে আমাদের যে সংগঠনটি রয়েছে জাতিসংঘ, সেটা আসলে শান্তি প্রতিষ্ঠার জন্য তেমন কিছু করতে পারেনি। আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে, যদি আমরা ধরে নিই যে জাতিসংঘ নামে কোনো সংগঠন না থাকতো, তাহলে কি পৃথিবীর অবস্থা এর চেয়ে ভালো হতো না আসলে এর চেয়ে খারাপ হতো? এক কথায় জাতিসংঘ কি আসলে আমাদের জন্য একটা মন্দের ভালো এরকম কিছু কিনা? ধন্যবাদ। আমি মোহাম্মদ রশিদুল্লাহ রাজন, আমি এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তো আমার প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করার পর প্রথম 1988 সালে শান্তিরক্ষী মিশনে সেনাবাহিনী মোতায়েন করে। তারপর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ শান্তিরক্ষী মিশনের শীর্ষ পর্যায়ে অবস্থান করছে। তো এটা আমরা অনেকে গর্বের সহিত বলি, কিন্তু দেখা যাচ্ছে উন্নত বিশ্বের দেশগুলোতে দেখা যাচ্ছে যে সেনাবাহিনী পেশাটা আসলে
খুব নিকৃষ্ট মানের হিসাবে ধরা হয় এবং তাদেরকে ওইভাবে ট্রিট করা হয়। ইভেন অনেকগুলো অর্গানাইজেশনের কাছ থেকে স্ট্যাটিস্টিক্সে দেখা যায় যে সবচেয়ে নিকৃষ্ট মানের পেশাগুলোর মধ্যে সেনাবাহিনীর পেশা একটা। তো এখানে আমরা যেদিক থেকে গর্বের সহিত বলছি যে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ শীর্ষ পর্যায়ে অবস্থান করছে, এটা আমাদের ক্রেডিট, কিন্তু বাইরের তারা কি আদৌ আমাদের সেভাবে ট্রিট করছে কিনা অন্য কিছু। ধন্যবাদ। আমি আব্দুল্লাহ মোহাম্মদ রাফি, আমি এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আমার প্রশ্ন কাজী আলী রেজা স্যারের কাছে, যে আমি খুব রিসেন্টলি শিপরে একটা ফ্যাক্ট বুক প্রকাশ করে প্রতি বছরের মতোই। ওখানে দেখা যায় পৃথিবীর যে আর্মস রেস হচ্ছে, যে মিলিটারির যে বাজেটটা হচ্ছে, এর মধ্যে অনেক দেশই তো খরচ করছে জিডিপির একটা অনেক বড় অংশ। বেশিরভাগ যেই অংশটা খরচ করছে সেটা হচ্ছে যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো। এখন এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো তাদের জিডিপির অনেক বড় একটা শেয়ার হয়তো বা মিলিটারির মধ্যে দিচ্ছে। আমার প্রশ্নটা হচ্ছে, এইটা কি কোনোভাবে কি রোধ করা যায় নাকি? এখানে অনেকগুলো ইস্যু আছে, হেলথ ইস্যু আছে, অনেক ইম্পর্টেন্ট এনভায়রনমেন্ট ইস্যু আছে, এগুলো কোনোভাবে কি জাতিসংঘের মাধ্যমে কি রোধ করা যায় নাকি? ধন্যবাদ। জি জনাব আলী রেজা, আপনার থেকে শুরু করি রেসপন্সটা। হ্যাঁ, খুবই ভালো প্রশ্ন। আর্মস বাজেট এটা একটি ইস্যু, যেই ইস্যুটার আসলে সদুত্তর দেওয়া খুব কঠিন। কঠিন এই অর্থে, আমরা যখন শান্তির কথা বলি তখন শান্তির লক্ষ্যে যে কাজগুলি করা দরকার, শান্তি কিন্তু পিস ইজ নট দি অ্যাবসেন্স অফ ওয়ার। মনে রাখবেন, ইউনেস্কো বলেছে অ্যাবসেন্স অফ ওয়ার ইজ নট পিস। খালি যুদ্ধ না থাকলেই শান্তি হবে এমন কিন্তু কথা নেই। জাতিসংঘ সৃষ্টি হয়েছিল শান্তির লক্ষ্যে, কিন্তু যেখানে আপনার যুদ্ধ নাই সেখানে কি শান্তি আছে? ধরুন যে মানুষটা অনাহারে থাকে, পৃথিবীতে প্রায় 86 কোটি মানুষ না খেয়ে রাতে ঘুমাতে যায়, তারা কি শান্তিতে আছেন? আছেন কি আমাদের এই মাইগ্রেশন করা এই লোকগুলো যারা এক দেশ থেকে আরেক দেশে পাড়ি জমাচ্ছে, সমুদ্র পথে জীবনের ঝুঁকি নিয়ে এদিক সেদিক যাচ্ছে, তারা কি শান্তিতে আছেন? যুদ্ধ তো নাই, কিন্তু শান্তি কি আছে? তারপরেও প্রশ্ন আসে, আপনি যেই খুব যৌক্তিক প্রশ্ন যে আর্মস বাজেট কেন এত বেশি প্রলিফারেশন হচ্ছে আর্মসের। এটা কিন্তু জাতিসংঘ একটি সংস্থা যার কোনো এক্সিকিউটিভ পাওয়ার নাই। এটি নীতি নির্ধারণী কাজগুলি করে থাকে যে ভাই আপনার জন্য এটি ভালো, এটি মন্দ, আপনি কোনটি করবেন এটা আপ টু ইউ। এবং জাতিসংঘে যখন ব্যাখ্যা করা হয় তখন বলা হয় যে আপনার দি গ্লাস ইজ হাফ ফুল অথবা দি গ্লাস ইজ হাফ এমটি। জাতিসংঘ যে কাজগুলি করতেছে, এখানে আরেকটি বিষয় চলে আসছে আমাদের ওই কার্যক্রমের যেই বাবর ভাইয়ের কাছে যে প্রশ্নটা আলটিমেটলি আসবে, যে জাতিসংঘের কর্মকাণ্ডগুলি কি আসলেই বাংলাদেশে হচ্ছে কি না। আসলে জাতিসংঘ কোনো কর্মকাণ্ড করে না, কিন্তু করি কিন্তু আমরা। এই যে ধরুন আমাদের প্রধানমন্ত্রী যেই ধরিত্রী কন্যার যেই অ্যাওয়ার্ডটা পেলেন, সেই অ্যাওয়ার্ডের জন্য কি জাতিসংঘ কিছু করেছে? জাতিসংঘ অ্যাওয়ার্ড দিয়েছে, কিন্তু কাজ করেছে কিন্তু আমরা। দিস ইজ এ কালেকটিভ এফোর্ট অফ দি পিপল অফ দিস কান্ট্রি, যেটার প্রতিনিধিত্ব করছেন আমাদের প্রধানমন্ত্রী, এবং উনি এটা উৎসর্গ করেছেন বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে। অর্থাৎ দি ইউনাইটেড নেশনস ইজ এ বডি, যেখানে নাকি সবার সম্মিলিত প্রচেষ্টায় যখন কোনো কাজ হয় সেই কাজের প্রতিফলনটা ওইখানে যে ঘটে। জাতিসংঘের সাধারণ পরিষদে যে কিন্তু আমরা রিপোর্টটা করি হোয়াট উই হ্যাভ ডান ডিউরিং দি ইয়ার। প্রতি বছরই তো 21 মানে থার্ড টুইসডে অফ এভরি সেপ্টেম্বর আমরা ওইখানে বসি, এবং এটা আপনার খ্রিস্টমাসের আগের দিন পর্যন্ত চলে। এই প্রায় 2.5 মাস ব্যাপী অনুষ্ঠানটা চলতে থাকে। সেখানে আমরা কি করি, আমরা হোয়াট উই হ্যাভ অ্যাচিভড। একটু পরে যখন বাবুর ভাই বলবেন এসডিজির কথা বলবেন, তখনই চলে আসবে প্রসঙ্গ এমডিজি নিয়ে। হোয়াট উই হ্যাভ ডান ইন এমডিজিস। আপনারা জানেন এমডিজি মিনস মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, বাংলা যেটাকে বলা হয় সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য। সেখানে 8টি গোল ছিল, 18টি ইন্ডিকেটর ছিল, 48টি ছিল টার্গেট। সেখানে আমরা কি করেছি, যার জন্য আমরা এখন গর্ব করি যে প্রায় 8টির মধ্যে 6টি গোল আমরা অর্জন করার দ্বার প্রান্তে, কিছু কিছু অর্জন করিয়ে ফেলেছি। যেমন প্রথম গোলটি ছিল দারিদ্র্য বিমোচন। 1991 সালে আমাদের দারিদ্র্যের হার ছিল 56%, এবং বলা হয়েছিল যে আমরা এটাকে অর্ধেকে নামিয়ে আনবো, অর্থাৎ 29%-এ নামিয়ে আনবো 15 বছরে, অর্থাৎ 2015 সালের মধ্যে। এই বছরের ডিসেম্বরের মধ্যে এই হার নেমে আসতে হবে 29%। গতকাল আমাদের প্রধানমন্ত্রী যে বক্তৃতা করেছেন ওখানে বলেছেন আমাদের দারিদ্র্যের হার এখন 23.5%। অর্থাৎ এখনও কিন্তু আমরা বছর শেষ করি নাই, আমাদের দারিদ্র্যের হার কিন্তু যা কমিট করার কথা ছিল তার আগে চলে এসেছি। একইভাবে আমাদের যে একটু আগে এই আমাদের বাবর কবির ভাই বলতেছিলেন
যে আমরা যে সমস্ত ক্লাইমেট চেঞ্জের জন্য যে সমস্ত ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে বাংলাদেশে, কোনো উন্নয়নশীল দেশে এত বেশি পরিমাণ টাকা পয়সা এবং নীতি নির্ধারণকারী এরকম যোগোপযোগী ব্যবস্থা পরিবেশ রক্ষা করার জন্য আর কোনো উন্নয়নশীল দেশে নেওয়া হয় নাই। আপনারা জানেন এখন বাংলাদেশ ব্যাংক পর্যন্ত গ্রিন ব্যাংকিংয়ের কথা বলতেছেন, রিনিউয়েবল এনার্জির কথা বলতেছেন। আমরা এইগুলি কেন বলতেছি? এইগুলি যেখানে এসডিতে যেগুলি আসবে একটু পরে আপনারা যখন আলোচনা করবেন বলবেন এসডিতে যে এসডিজি হোয়াট ইজ দ্য ইমপ্রুভমেন্ট ওভার দি এমডিজিজ, সেই কথাগুলি কিন্তু আমরা আগেই শুরু করেছি, যেগুলি যে কারণে আমরা আজ বাংলাদেশ ইজ এ রোল মডেল ইন দি ডেভেলপমেন্ট ওয়ার্ল্ড, ইন দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড, যে আমরা কি করতে পারি। জনাব বাবর কবির, 2-3টা প্রশ্ন ছিল আপনার কাছে। পিস কিপিং প্রফেশন হিসেবে একটা ছিল, আর কার্যক্রম ওভারসিইং এর প্রশ্নটা ছিল। আমি শুরু করব প্রথম প্রশ্নটা দিয়ে, অ্যাকাউন্টেবিলিটি, যেটাকে আমি বলছি যে কার্যক্রমটা যে বাংলাদেশে করা হয়। রেজা ভাই শুরু করেছেন সেটা নিয়ে একটু, যে আসলে অর্থায়নটা অথবা যৌথ অর্থায়নে কিন্তু বাস্তবায়িত হয় জাতিসংঘের কোনো প্রতিষ্ঠান সরাসরি দু একটা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স প্রকল্প বাদে সাধারণত নিজেরা কোনো কিছু বাস্তবায়ন করে না। এবং এটার মোডালিটি হচ্ছে যে আমাদের অর্থনৈতিক বিষয়ক যে মন্ত্রণালয় আছে ইআরডি, তারা যে মন্ত্রণালয় এটাকে বাস্তবায়ন করবেন, স্থানীয় সরকার হতে পারে, কৃষি মন্ত্রণালয় হতে পারে, স্বাস্থ্য মন্ত্রণালয় হতে পারে, পরিবেশ মন্ত্রণালয় হতে পারে, ওনারা এবং জাতিসংঘ এরা প্রতি বছরে একবার করে একটা ট্রাইপার্টাইট রিভিউ মিটিং করে যে কিভাবে হচ্ছে না হচ্ছে। এটা হচ্ছে যে আসলে যে জবাবদিহিতার কথাটা বলা হচ্ছে। জাতিসংঘ ছাড়া আমরা ভালো থাকতাম না খারাপ, এটা ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন। আমি মনে করি যে অ্যাটলিস্ট একটা জায়গা যেখানে বিভিন্ন দেশ তাদের ক্ষোভের, আক্ষেপের বা তাদের সমস্যার কথা বলার একটা সুযোগ পায়, এবং সেটা বললে কিন্তু একটা সমাধানের সম্ভাবনা হয়। আপনি যদি আন্তর্জাতিক আণবিক শক্তি এজেন্সি যেটা আছে, সংস্থাটা আছে, তারা যে নিউক্লিয়ার ডিটারেন্সের বা প্রলিফারেশনের বিরুদ্ধে যেটা মানে 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 বেশি মানে না ছড়ায় পড়ে, এটাও জাতিসংঘের একটা প্রতিষ্ঠান। তো সেটার জন্য আমি মনে করছি যে জাতিসংঘ হয়তো আরও এফেক্টিভ করা যেতে পারতো, কিন্তু যতটুকু আছে সেটাই যথেষ্ট, 1 নম্বর। আর একটা পিস কিপিং নিয়ে, এটা এখন আমি জানি না আপনি কোথা থেকে তথ্য, আমি ইন্টারন্যাশনাল রিলেশনসেরও ছাত্র না, কনফ্লিক্ট স্টাডিজেরও আমি ছাত্র না, কিন্তু আমি যতটুকু জানি, কারণ আমার বহু বন্ধুরাই পিস কিপিং করেছে বিদেশে। আপনি যদি নর্ডিক কান্ট্রিজ নেন, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, এদেরকে যদি নেন, তাদের বেতন ভাতা যতটুক ইউএন স্কেলে সেটা পড়ে না, ওরা অনেক বেশি টাকা পায়, সেজন্য তারা কিন্তু এখানে আসতে খুব একটা আগ্রহী হয় না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমাদের অ্যাটলিস্ট বাংলাদেশের বলা হচ্ছে যে আমাদের সৈনিকরা এবং অফিসাররা খুবই দক্ষ। তো এটা মোর নিকৃষ্ট আমি ঠিক বলবো না, কেন মানে প্রতিটা দেশেরই তো একটা সেনাবাহিনী আছে, সেটা এখন রিজার্ভ ফোর্সই হোক আর সেটা আপনার অ্যাক্টিভ ফোর্সই হোক, কিন্তু সব দেশেরই আছে। এখন স্কিল বেস আমাদের এখানে আমরা কার সঙ্গে যুদ্ধ করব, মানে যদি বাস্তব দিকে দেখেন আসলে আমাদের নাই। যদি আমাদের যে ট্রেন্ড ফোর্সটাকে যদি আমরা কোনো জায়গায় শান্তি রক্ষা করার জন্য পাঠাতে পারি, খারাপ কি? আমরা তো ফরেন এক্সচেঞ্জ আর্ন করছি এবং ওনারাও উপকৃত হচ্ছে। কিন্তু অন্য দেশে নিকৃষ্ট হচ্ছে এরকম তথ্য আমার কাছে নাই। আমি জানি যে অন্যান্য দেশ যায় না, যেহেতু তাদের বেতন স্কেলটা ইউএন স্কেলের চেয়ে বেশি, সেজন্য ওনারা যেতে মানে খুব একটা আগ্রহী হন না। আমরা আরো আলোচনা করব। আমি একটু অ্যাড করি বাবর ভাইয়ের সাথে। আপনার যে প্রশ্নটা ছিল যে যদি জাতিসংঘ যদি না থাকতো এটা মন্দের ভালো কিনা। জাতিসংঘের একজন মহাসচিব ছিলেন, তার নাম ছিল আপনার ডেগ হ্যামারশাল্ড। আপনারা জানেন উনি 1965 সালে কঙ্গোতে প্লেন অ্যাক্সিডেন্টে মারা যান। উনি ওইখানে একটা পিস রেজুলেশন এফোর্টের যাচ্ছিলেন। উনি বলেছিলেন যে জাতিসংঘ মানব জাতিকে স্বর্গে পৌঁছে দেবে, এর জন্য সৃষ্টি হয় নাই। জাতিসংঘ সৃষ্টি হয়েছে
মানবজাতি যেন নরকে না পৌঁছায় সেইটাকে নিশ্চিত করার জন্যে। সুতরাং জাতিসংঘ না থাকলে আরেকটা জাতিসংঘে খুঁজে বের করতে হয়তো বা হতে পারে আমাদের, কিন্তু আমরা জাতিসংঘ ছাড়া এখন পৃথিবীতে অন্য কোনো ফোরাম নাই, যেটা বাবর ভাই বললেন, যেখানে যে সব দেশের মানুষের প্রতিনিধিরা একই পোডিয়াম থেকে একই ল্যাঙ্গুয়েজে একই সময়ে কথা বলতে পারেন। সেই কথা শুনুক বা না শুনুক, বাট ইউ ক্যান ভয়েস ইউর গ্রিভেন্সেস অথবা সাকসেসের অন ফেলিউরস ওভার দেয়ার ইন দ্যাট ওয়ান। এক আর 2 নম্বর আমি একটু দিয়ে শেষ করি, যেটা বললেন আমরা পিস কিপিং নিয়ে আমরা গর্ব করি কেন? পারপাসটা কি দেখতে হবে আমাদের সৈন্যদের। আমরা যে সৈন্য পাঠাচ্ছি যুদ্ধ করার জন্য নয়, কিন্তু আমরা সৈন্য পাঠাচ্ছি শান্তি রক্ষার জন্য, যে কারণে জাতিসংঘের জন্ম হয়েছিল। যদিও পিস কিপিং জাতিসংঘের চার্টারে কোথাও উল্লেখ নাই, কিন্তু ইট ওয়াজ ক্রিয়েটেড টু এস্টাবলিশ পিস ইন দ্য ওয়ার্ল্ড। আমরা আরো আলোচনা করব একটা ছোট্ট বিরতির পরে। জাতিসংঘের 70 বছর, বাংলাদেশের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে আমরা আরো কথা বলবো একটা ছোট্ট বিরতির পরে। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। আপনারা দেখছেন নিটোল টাটা 3 গ। কথা বলছি জাতিসংঘের 70 বছর, বাংলাদেশের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে। সাথে আছেন কাজী আলী রেজা এবং ডক্টর বাবর কবির। ডক্টর বাবর কবির, আপনার কাছে একটা প্রশ্ন আমার, যে ইউএনের অঙ্গ সংগঠনগুলি অনেক ধরনের প্রেসক্রিপশন, আপনি যেটা বলেন যে ওরা পলিসি গাইডলাইন্সগুলি দেয়, ওই গাইডলাইন অনুযায়ী আমরা দেখেছিলাম যে আমাদের সেফ ড্রিঙ্কিং ওয়াটারের জন্য টিউবওয়েল সিঙ্ক করা হয়েছিল, অনেক জায়গায় টিউবওয়েল বসানো হয়েছিল, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে এটা ইরিগেশনেও শ্যালো টিউবওয়েলও ইউজ করা হয়েছে, এবং যার কারণে আর্সেনিক অনেক জায়গায় দেখা দিয়েছে, বেশ আমাদের বাংলাদেশে বেশ কিছু অঞ্চলে। কিভাবে এটা ইউএন কম্পেনসেট করবে এখন? ওই ডিসিশনটা এখন বলা হচ্ছে যে বোধহয় ভুল ছিল। এখন যেভাবে উত্তর দিতে হবে সেটা হচ্ছে যে ইউএন ইউনিসেফ তখন অ্যাকচুয়ালি বেসিক্যালি ইউনিসেফ হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটারের জন্য, আর ইরিগেশনের জন্য এফএও ছিল, অন্যান্য প্রতিষ্ঠান ছিল, তারা করছেন। এখন সাফল্যটা হচ্ছে, আমি বলবো যে আপনি যদি মোর্টালিটি রেট বা মর্বিডিটি রেট সেটা দেখেন, সেটা অনেকখানি কমে গেছে, ঠিক আছে। আর কিছু কিছু জায়গায়, এবং এটা যে জাস্ট শুধু টিউবওয়েল গাড়ার জন্যই যে আর্সেনিক হচ্ছে তাও না, এখানে কিন্তু ইটস মাচ মোর কমপ্লেক্স সাবজেক্ট। এখানে বায়ো জিও কেমিক্যাল বলা হয়, যে বায়োলজিক্যাল ফ্যাক্টরসও আছে, জিওলজিক্যাল ফ্যাক্টরসও আছে, কেমিক্যাল ফ্যাক্টরসও আছে। কেমিক্যাল এনভায়রনমেন্টটা খুব কম, কেন প্রথমে অনেক সময় বলা হয়েছিল যে আরইবির যে পোলসগুলো আছে সেটা আর্সেনিক কোট করে, অনেক জায়গায় বলা হচ্ছে যে রিভার বেড নিচে উপরে উঠে গেছে, এই জন্য এটা এখন যারা যদি কেমিস্ট্রি কেউ ছাত্র থাকবে ওরা জানবে যে এটা রিডক্স, যেটাকে বলে রিডিউসিং অ্যান্ড অক্সিডাইজেশন, এরকম একটা কেমিক্যাল ইকুয়েশনের জন্য, যেটা বললাম যে বায়ো জিও কেমিক্যাল, 3টার কম্বিনেশন লাগবে। এবং আপনি এটা কিন্তু আসছে হচ্ছে হিমালয়, এটা শুধু বাংলাদেশে সীমাবদ্ধ না, এটা হচ্ছে হিমালয় পর্বত থেকে যেখানেই যে পলিটা আসছে সেখান থেকে সেই দেশেই কিন্তু হচ্ছে। এটা পাকিস্তানেও আছে, ইন্ডিয়াতেও আছে, বাংলাদেশে আছে, নেপালে পরে পাওয়া গেছে। এবং সেই নদীগুলো হচ্ছে ইন্দাস, অথবা হচ্ছে গ্যাঞ্জিস ব্রহ্মপুত্র, অথবা হচ্ছে মিকং, অথবা হচ্ছে আপনার ইরোয়ার্দি। তো এই সব জায়গায় কিন্তু আর্সেনিকটা আছে কম বেশি। বাংলাদেশ এখন হচ্ছে বদ্বীপ, আমরা যেটা বলি ডেল্টিক কান্ট্রি, তো এখানে আমাদের স্তরটা বেশি হয়েছে। হটস্পট যেখানে আছে সেখানে ডেফিনেটলি আর্সেনিকটা মানে প্রকট আকার ধারণ করেছে। কম্পেনসেশনের ব্যাপার হলে এখানে অনেকগুলা কেস যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তারা করেছিলেন। আমার যতদূর স্মরণ আছে 98, 99, 2000 সালে অনেকগুলো কেস হয়েছিল। সেগুলো কিন্তু শেষ পর্যন্ত হাইকোর্টে যায়, যে কারণে হোক খুব একটা কালপাবিলিটিটা, যেটা তাদের দায়বদ্ধতাটা ইউএনের কাছে, এটা ইমিউনিটির ব্যাপার না, এটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল যারা প্রমোট করেছে তাদের নামেও বলা হয়েছিল। তো সেটা তারপরে আস্তে করে থেমে গেছে, মানে হয়নি আর। এখন যে সেফ ড্রিঙ্কিং ওয়াটার প্রকল্প করছে,
এই এসডিজিতে এসে এখন আপনার অনেকখানি ইন্টারনাল রিসোর্স মোবিলাইজেশনের প্রশ্ন আসবে। এমডিজিতে তো এক্সটার্নাল এডের উপরে অনেকখানি নির্ভরশীল ছিল। তো সেখানে তো আপনি যদি দেখেন যে নিরাপদ পানির জন্য কিন্তু প্রচুর টাকা বাংলাদেশকে দেওয়া হয়েছে, এগুলো হান্ড্রেডস অফ মিলিয়নস অফ ডলার্স। তো সেটা কতভাবে মানে ওনার একটা প্রশ্ন অ্যাকাউন্টেবিলিটির, কিন্তু সেটা তো দেওয়া হয়েছে বাংলাদেশকে। বাংলাদেশ কিভাবে ব্যবহার করেছে সেটা হচ্ছে ভিন্ন জিনিস। কিন্তু আমি এখনো মনে করি যে আর্সেনিক এর সমস্যাটা তো রয়ে গেছে, এটা এখনো সমাধান পুরোপুরি আমরা করতে পারিনি, কিন্তু অনেকখানি মানুষের সচেতনতা বেড়েছে। তার সঙ্গেও কিন্তু এখন হচ্ছে লবণাক্ততা উপকূলীয় অঞ্চলে, যেটা জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পৃক্ত, ওইটা একটা আছে। আয়রন আছে, ম্যাগনিজ এখন নতুন আকার ধারণ করেছে একটু। তো এখন এই সমস্যাটা হচ্ছে যে বাংলাদেশের, আমাকে বলতে হবে যে কপাল খারাপ, কেন আমরা যখন মনে করছি আর্সেনিকটাকে কোনোভাবে ম্যানেজ করতে পারবো, সেটা যে কোনো বিকল্প ব্যবস্থা হোক, সেখানে এখন লবণাক্ততা উপকূলীয় অঞ্চলে চলে আসছে। জনাব আলী রিজা, এমডিজির সাকসেসের কথা আপনি বলেছেন, কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে বলা হচ্ছে ইন্টারনাল রিসোর্স মোবিলাইজেশন। আমাদের চ্যালেঞ্জেসগুলি কোথায় কোথায় থাকবে? এই বিষয়টা আসলে ইন্টারনাল রিসোর্স মোবিলাইজেশনের যেই প্রশ্নটা, এটাকে খুব বড় করে দেখার আমাদের অবকাশ আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। এই অর্থে যে আমাদের কিন্তু জাতিসংঘের থেকে খুব বড় পরিমাণ এইড অথবা গ্র্যান্ট কিন্তু পাওয়া যায় না। জাতিসংঘ তো এইড দেয় না, গ্র্যান্ট দেয়, খুব বড় মাত্রার কিন্তু নয়। একটু আগে বাবর ভাই যেটা বলছিলেন, আমাদের ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান যেটা, সেটাতে আমাদের $400 মিলিয়ন আমাদের অ্যালট করা আছে। এই বাংলাদেশ সরকার করেছেন অলরেডি। বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ডে করেছেন $4,000 কোটি মিলিয়ন ডলার। আপনার বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রিজাইলেন্স ফান্ডে করেছেন প্রায় $130 মিলিয়ন। তারপরে আছে পল্লী কর্মসহায়ক ফান্ড PKSF, ওনারাও এই কাজের জন্য অর্থ সাহায্য দিচ্ছেন। আমরা সোলার এনার্জিতে যাচ্ছি, যেখানে নাকি আমরা রিনিউয়েবল এনার্জি পাবো এবং ফসিল ফুয়েল আমাদেরকে আর পুরাতে হবে না, গ্যাস আর কয়লা আমাদের লাগবে না, ওইখানে আমরা যাচ্ছি। বাংলাদেশ ব্যাংক করতেছে গ্রিন ব্যাংকিং। এই সবগুলোই কিন্তু আপনার সব রিসোর্সই কিন্তু আমাদের নিজস্ব রিসোর্স। কাজেই ওইটাকে খুব বড় করে দেখার অবকাশ নাই যে কেউ যদি আমাকে ফান্ড না দেয়, কিচ্ছু আসে যাবে না যদি আমরা আমাদের ফান্ডগুলোর প্রপার ইউটিলাইজেশন করতে পারি। যেই রিসোর্স বাংলাদেশে আছে, যেই ইয়থ ফোর্স বাংলাদেশে আছে, এইগুলোকে যদি মানব সম্পদে পরিণত করা যায়, উই ডু নট নিড এনি ফরেন অ্যাসিস্ট্যান্স ইন 10 years টাইম। এটা আমার ব্যক্তিগত কনভিকশন। এবং এসডিজিতে যেই বিষয়গুলো আসছে সেইগুলোর জন্য আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে, এবং আশা করা যায় যে 2025 সালের মধ্যে বাংলাদেশ উইল ডেফিনেটলি মেক এ বিগ হেডওয়ে ইন দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড। আমরা দুইটা প্রশ্ন নিয়ে নিই। জি, ধন্যবাদ। আমি খায়রুল আলম বলছিলাম আসানুল্লাহ ইউনিভার্সিটি থেকে। আমার প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের পরিবেশ রক্ষার্থে এবং বাংলাদেশের পরিবেশের যে পরিবেশ দূষণ যেটা হচ্ছে সেটাকে রক্ষার্থে জাতিসংঘের যে উদ্যোগ যেগুলো রয়েছে, যতটুকু উদ্যোগ নেওয়া হয়েছে তার কতটুকু বাস্তবায়ন করা সম্ভব হয়েছে? আমি জান্নাতুন তাজরিন মিষ্টি, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমার প্রশ্ন হচ্ছে আলী রেজা স্যারের কাছে, যে উনি বলেছেন আমাদের প্রাইম মিনিস্টার এই চ্যাম্পিয়ন্স অফ আর্থ হচ্ছে অ্যাওয়ার্ড পেয়েছেন। আমরা এটিতে হচ্ছে অনেক সাধুবাদ জানাই, কিন্তু আমার প্রশ্ন এখানেই যে একটা দেশের 25% বন বিভাগ থাকতে হয়, সেখানে আমাদের দেশে যেখানে 14 থেকে 15% আছে, তো আমাদের বাংলাদেশ সরকার কতটুকু বদ্ধপরিকর হবে যে 25%-এ পৌঁছানোর জন্য? জি, আলী রেজা সাহেব আপনার থেকে জানতে চাই। প্রথম হলো পরিবেশ দূষণে জাতিসংঘ যে কাজগুলি করে থাকে তার কতটুকু বাস্তবায়ন হচ্ছে। পরিবেশ দূষণে বাংলাদেশের নিজস্ব রিসোর্স এবং জাতিসংঘের রিসোর্স অথবা তার সাথে আরও যে আন্তর্জাতিক সংস্থাগুলি যে রিসোর্স আছে সেইগুলির বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের সফলতা একেবারে সর্বাঙ্গীন এ কথা বলা যাবে না, কিন্তু প্রচেষ্টার যে শুরুটা এটাকে গুরুত্ব দিতে হবে যে হোয়াট আর উই ডুইং টু কমব্যাট দিস বিগ চ্যালেঞ্জ। ধরুন আমাদের একটু আগে বাবর ভাই বলতেছিলেন যে ক্লাইমেট চেঞ্জের কারণে আমাদের স্যালাইনিটি বাড়তেছে, কি হবে?
বাড়তেছে আমাদের 1/3 বাংলাদেশ ইয়েতে তলিয়ে যাবে স্যালাইন ওয়াটারে, যেখানে কোনো ফসল হবে না, তাই না? সি লেভেল রাইজ হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, গ্লেসিয়ার্সগুলো গলে যাচ্ছে, আমাদের গ্রিনহাউস গ্যাসের ইয়ার কারণে বড় ফুটু হচ্ছে এই ইয়াতে ওজোন লেয়ারে। কিন্তু কথা হলো সেখানে বাংলাদেশের দায় কতটুকু? আমরা তার সব কিছুর ফলভোগী। অর্থাৎ ওইখানে যদি আপনার ইয়া হয়, সিডর হয় অথবা আইলা হয়, আমাদের 22 লক্ষ মানুষ কোস্টাল বেল্টে বসবাস করে, তাদের জীবন বিপন্ন হয়। তারা মাছ ধরতে যায়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, আমি কক্সবাজারে আমাদের সাংবাদিক বন্ধুদের নিয়ে গিয়েছিলাম তাদের জেলেদের জীবনযাপন দেখতে। তারা বলল, স্যার আপনারা তো আসেন, আইসা তো এখানে কোমর জলের মধ্যে নেমে বলেন যে সমুদ্রের মধ্যে সাঁতার কেটে এসেছি। আমাদের জীবন তো এত সহজ না। আমরা 1 দিন 2 দিন 3 দিন ধরে সমুদ্রের ভিতরে যাই। সেখানে যখনই জাল পাতলাম তখনই আপনারা এখান থেকে বলে দিলেন 7 নম্বর বিপদ সংকেত, আপনাদেরকে ফিরে আসতে হবে। কি করব স্যার আমরা ফিরে এসে কোথায় জালের দাদন দেব, নাকি আমার বাচ্চাদের খাওয়াবো, নাকি আমার এই নৌকা যে ভাড়া করে নিয়েছি তার প্রতিদান দেব, কি দিব আমরা? সেই জন্য আমরা ফাইট করি। উই ফাইট উইথ দ্য ওয়েভস অফ দি ওশেন। আমার সামনে আমার ছেলে ভেসে যায়, আমি তাকে ধরি না, কারণ ধরতে গেলে আমিও চলে যাব। দিস ইজ দি লাইফ অফ দি পিপল অফ আওয়ার কোস্টাল বেল্ট। কিন্তু এই দায়টা কার? আমরা কত % ওজন লেয়ারের ক্ষতি করছি? আমরা সি লেভেল রাইজে আমাদের কন্ট্রিবিউশন কতটুকু? কিন্তু তার ফলভোগী তো আমরা হচ্ছি। কিন্তু সেইখানেই এই যে একটু আগে যেটা বললাম, যে আমাদের যে প্রচেষ্টা, আমাদের যে পলিসি, আমাদের যে ইন্টারভেনশন, সেইগুলি সারা পৃথিবীতে এখন অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। কারণ আমরা যদিও কন্ট্রিবিউট করি না, বাট উই আর ইন দি সেম বোট। একই নৌকায় আমরা আছি। নৌকা ডুবে গেলে সবাই ডুববো, এখানে উন্নত বিশ্ব ডুববে বলে নয়। আরেকটি বিষয় আমাদের যেটা নাকি খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো যে আমাদের যে অ্যাডাপ্টিবিলিটি উইথ দি ন্যাচারাল ক্যালামিটিস। আমাদের আইলার কথা বলেন, সিডোরের কথা বলেন, আমাদের মানুষজন কিন্তু দে হ্যাভ লার্ন টু লিভ উইথ দি ন্যাচারাল ক্যালামিটিস। কিন্তু আপনি নার্গিস হয়ে গেল ইয়াতে, বার্মাতে বহু মানুষ ক্ষয়ক্ষতি হয়েছে। ইভেন বিশ্বের শ্রেষ্ঠ ধনী দেশ ক্যাটরিনা যখন হলো আমেরিকাতে, অসংখ্য মানুষ সে সমস্যায় পড়ল। কিন্তু আমাদের মধ্যে সেই ইয়াটা জন্মেছে যে আমরা তাকে করতে পারি, সামাল দেওয়ার মতো আমাদের অনেক যোগ্যতা জন্মেছে। ডক্টর বাবুল কবির, জাস্ট আপনার কাছে জানতে চাবো যে আমরা ওই 15 বা 14% ফরেস্ট্রিটা রিভাইভ করতে পারবো কিনা? ডিফিকাল্ট। মানে আমি যদি এটা আমার ব্যক্তিগত মতামত, 25% হচ্ছে স্ট্যান্ডার্ড থাকা উচিত। এখন আপনি যে 14-15%ও বলছেন, এটা কিন্তু স্ট্রিপ প্লান্টেশন, রাস্তার পাশে যে জমিগুলো আছে এগুলো কিন্তু সব সহ। আমাদের 16 কোটি মানুষ 17 কোটি হতে চলছে, আমার আয়তন বাড়ছে না, নদী ভাঙ্গন হচ্ছে, এই সব কিছু নিয়ে তারপরে উনি যে বললেন যে লবণাক্ততা, সেখানে যখন বাড়লে হলে তখন সেখানে আপনি আরেক ধরনের ম্যানগ্রোভ, সেটাও কিছু একটা হবে। ওনার সঙ্গে খালি একটা দ্বিমত আমি পোষণ করতে যাচ্ছি, যদি আপনি কিছু মনে না করেন, সেটা হচ্ছে বাংলাদেশ তলায় যাবে না, এইটুকু আপনি মনে রেখেন। কেন আমাদের যে ইমব্যাঙ্কমেন্ট, কোস্টাল ইমব্যাঙ্কমেন্ট আছে, সেটা মানে এখন ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে যেটা পানি উন্নয়ন বোর্ড এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো করছে, সেটাতে পানি কোনো সময় প্রবেশ করতে পারবে না। কিন্তু কি হবে, ওটার তলে দিয়ে ওই লবণাক্ততার যে কথা বলছি, সেখানে জমিটা একটু নষ্ট হবে, যেটার জন্য বিনা বাড়ি বিভিন্ন মানে বেসরকারি প্রতিষ্ঠান মিলে তারা এখন যেটা চেষ্টা করছে সেটা হচ্ছে সল্ট টলারেন্ট ভ্যারাইটিস, ধান করছে আর অনেক কিছু, এখন ওইখানে অনেক কিছুই হচ্ছে। তো বাংলাদেশ 1/3 কেন 17%ও না, কিছুই ডুববে না। সমস্যাটা হবে যে অতি বৃষ্টিপাতের ফলে যত তার এখন ঢাকা যতটুকু ডুবে যায় তার চেয়ে বেশি ডুববে। কেন, সমুদ্রের স্তরটা একটু উঁচু থাকবে। আপনাদের কারোর যদি 88 সালের ঘটনা মনে থাকে, বন্যার কথা, তখন কিন্তু হয়েছিল যে আমাদের একটা মানে অতি বৃষ্টিপাতের জন্য পদ্মা, যমুনা একই সঙ্গে ফ্লাড লেভেল ক্রস করেছিল, বঙ্গোপসাগরেও হাই টাইড ছিল, সেজন্য এটা ড্রেন করতে পারছিল না, যেন এটাকে স্পিল ওভার করেছে। তো সেই এফেক্টটাই তখন একটু হয়তো দেখা যাবে যে কি হয় এখানে।
ডক্টর বাবর কবির, জনাব আলী রেজা, আপনার দুইজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক, এই পর্যায়ে নেব আরেকটা বিরতি। বিরতির পর আমরা কথা বলবো জাতিসংঘ ৭০ বছর বাংলাদেশের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়েই। তখন অতিথি থাকবেন দুজন বিশিষ্ট সাংবাদিক, ফরিদা ইয়াসমিন এবং মাসুদ করিম। আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আপনারা দেখছেন নিটল টাটা 3 গ এবং আমরা কথা বলছি জাতিসংঘ ৭০ বছর বাংলাদেশের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে। অনুষ্ঠানে এই পর্যায়ে আমাদের সঙ্গে আছেন দুজন বিশিষ্ট সাংবাদিক। তারা হলেন দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক ফরিদা ইয়াসমিন এবং দৈনিক যুগান্তরের স্পেশাল করেসপন্ডেন্ট মাসুদ করিম। শুরু থেকে আমাদের সঙ্গে আছেন বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি। প্রথমে যারা মাসুদ করিম, আপনার কাছে জানতে চাবো যে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে আমরা শীর্ষে অনেক দিন যাবত আছি। সেনা ও পুলিশ সদস্যের কথা সংখ্যা বাড়াতে বলেছেন প্রধানমন্ত্রী। আরও আমাদের এই যে ইউএন জেনারেল অ্যাসেম্বলি হয়ে গেল, এটাতে উনি অনুরোধ করেছেন। কিন্তু অন্য অন্য যে জাতিসংঘের অঙ্গ সংগঠন আছে অনেকগুলি, এটাতে প্রায় ৩০-৪০ হাজার লোক আছে, কিন্তু কর্মকর্তা আছেন। এখানে কিন্তু অন্য কোনো জায়গায় কিন্তু আমাদের বাংলাদেশিদের সেরকম কোনো অবস্থান নেই। এই অবস্থানটা বাড়ানোর বা প্রেজেন্সটা বাড়ানোর জন্য কি করা উচিত আমাদের? এটা আমি একটু ব্যাকগ্রাউন্ডটা সামান্য আমি সাহেব একটু বলতে চাই। সেটা হলো যে পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যে ইউনাইটেড নেশনস যেটা গঠন করা হয়, সেই সময়টা স্নায়ু যুদ্ধের একটা সময় ছিল। তারপরে এখন পরিবেশ প্রেক্ষিত পরিবর্তন হয়েছে এবং বিশ্ব থেকে যুদ্ধ দূরীকরণ করার জন্যই মেইনলি এটা শুরু হয়েছিল। কিন্তু এখনকার পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে ওই জায়গাটায় একেবারে যে রিজলভ করা কনফ্লিক্টগুলি, সেই জায়গায় খুব বেশি একটা অগ্রসর তারা হতে পারে না জাতিসংঘ একটা। কিন্তু এখন এই যে পিস কিপিংয়ের যে ধারাটা শুরু করেছে, সেই পিস কিপিংয়ের মাধ্যমে কিছুটা যে সমস্ত দেশে কনফ্লিক্ট আছে, সেই জায়গাটা এখন এটা জাতিসংঘের একটা সাকসেসের জায়গা, অন্তত মূল। আদার যেগুলি আপনি বললেন যে সামাজিক যেগুলি ইউএনডিপি বা আদার যে সমস্ত সংস্থা এজেন্সি আছে সেগুলিও আছে, কিন্তু পিস কিপিংটা হলো কি টু জাতিসংঘের যে প্রাইমারি ম্যান্ডেটে যেটা ছিল সেটার সঙ্গে এখনকার এই প্রক্রিয়ায়, এবং এটা দিনের পর দিন রেলিভেন্ট হয়ে উঠছে বিকজ যুদ্ধ বাড়ছে। হ্যাঁ, এখনকার পরিস্থিতিতে আপনি দেখেন ওয়ারের একটা, যেমন আইএসের ওয়ার, অন্যান্য ওয়ার, ইরাক ওয়ার, আফগানিস্তান, নানা জায়গায় হচ্ছে, আফ্রিকার দেশগুলিতে কনফ্লিক্ট হচ্ছে, সেগুলোতে আমাদের পিসকিপাররা দক্ষতার সাথে কাজ করছে। দক্ষতার সাথে কাজ করছে যে সমস্ত জায়গায় অন্যান্য দেশের পিসকিপাররা তাদের সাফল্য, মানে তারা কিছু করতে পারে নাই, ফেল করেছে, সে জায়গায় আমাদের দেশের পিসকিপাররা সেখানে রিপ্লেস করেছে, সাফল্য করেছে। এই দিক থেকে আমি বলবো যে আমাদের যে শান্তিরক্ষী বাহিনী যারা যাচ্ছে, সোলজার বা অন্যরা, তারা কিন্তু তাদের যোগ্যতার কারণে আমাদের প্রতি কোনো অনুকম্পা দেখিয়ে জাতিসংঘ আমাদের এখানে নিচ্ছে না। এখন এই জায়গাটায় প্রধানমন্ত্রী যে বাড়ানোর কথা বলছেন, এটা ডেফিনেটলি আমাদের এটা একটা মানে আমাদের প্রাপ্য, সেটাই তিনি বলেছেন। একটা জিনিস আমি বলবো যে আমাদের পিসকিপারের সংখ্যার দিক থেকে আমরা ওয়ার্ল্ডে হাইয়েস্ট, বিভিন্ন সময়ে সবসময় প্রায় হাইয়েস্ট লেভেলেই থাকছি। কিন্তু ওইখানকার যে পলিসি মেকিং বডিগুলিতে, পিসকিপিংয়ের পলিসি মেকিং বডিগুলিতেও কিন্তু আমাদের লোকজনের সংখ্যা সেই অনুযায়ী আমরা যেভাবে পারফর্ম করছি পিসকিপিংয়ে, সেটা কিন্তু নাই। তো সেই জায়গাটা একটা আমাদের দুর্বলতার জায়গা রয়ে গেছে। এবং আপনি যে বললেন আদার এজেন্সিগুলি ইউনাইটেড নেশনসের, সেগুলিতেও আমাদের লোকজন উচ্চ পর্যায়ে তেমন বেশি নাই। এইটার মেইন কারণগুলি আমি বলবো যে ইউনাইটেড নেশনসটা অ্যাকচুয়ালি গ্লোবাল অর্গানাইজেশন, আমাদের জন্য খুব দরকার। আমাদের মতো যারা স্মল, মানে দুর্বল অর্থনীতির দেশ, সামরিক শক্তির দেশ, আমাদের এইখানে ইনফ্লুয়েন্সটা সেই রকম নাই। এক নম্বর ধরেন এখানে ইউনাইটেড নেশনসে যারা বৃহৎ পঞ্চশক্তি, তাদের ইনফ্লুয়েন্সটা সবচেয়ে বেশি, তাদের ভেটো ক্ষমতা আছে এবং বেশি তাদের অর্থায়ন, তাদের পলিসিতে কিন্তু তাদের একটা প্রভাব আছে। আরেকটা জিনিস হলো যে এই সমস্ত পদে যাওয়ার জন্য বৈশ্বিক যে জ্ঞান বা দক্ষতা, সেটাও নাই। তো আমরা একদিক থেকে আমরা বলবো যে আমরা এই ছোট দেশ হিসেবে কিছুটা ডিসক্রিমিনেশনের শিকার, আবার আরেক দিক থেকে বলবো আমাদের দক্ষ জনবলেরও অভাব রয়েছে। তো আমি এইখানে আমি বলবো যে আমাদের ইউনাইটেড নেশনস আমাদের জন্য অনিবার্য। অনেকে বলে যে ইউনাইটেড নেশনস তো
কনফ্লিক্ট রেজলিউশনে ফেল করেছে। কিন্তু আমরা দেখছি যে আমরা যারা ছোট দেশ, এখন তো বাইলেটারালি আমরা অনেক দেশের সঙ্গে আর্গুমেন্টে, শক্তিতে, অর্থনীতিতে আমরা পারি না। কিন্তু আমরা যখন একটা বৈশ্বিক ফোরামে যাই, ইউনাইটেড নেশনস ছাড়া সেরকম বৈশ্বিক ফোরাম কোথায়? তো সেই জায়গাটা আমরা ইউনাইটেড নেশনসের প্রতি বাংলাদেশের কমিটমেন্ট কিন্তু দৃঢ় কমিটমেন্ট রয়েছে। তো সেই জন্য আমি বলবো যে আগামী দিনগুলোতে আমাদের এই কমিটমেন্ট, আমাদের এমডিজিতে অর্জন এবং 70 বছরের পদার্পণ উপলক্ষে যে নতুন ডালপালা এখন আমরা দেখতে পাচ্ছি জাতিসংঘের আগামী 15 বছরের জন্য, সেইগুলিতে আমাদের যে অংশগ্রহণটা হবে এবং আদার ইস্যুসগুলিতে, যেমন জলবায়ু পরিবর্তন, তারপরে দেন মাইগ্রেশন ইস্যুস, কাউন্টার টেরোরিজম এফোর্ট, তো এইগুলিতে আমাদের হিউজ কমিটমেন্ট আছে। তো এই কমিটমেন্টটাকে আমরা যদি ওইখানে, আমরা তো ওই ইনফ্লুয়েন্স দিয়ে অতটা পারবো না, কিন্তু আমাদের দক্ষ লোকবল আমরা যদি সেটার আমাদের জ্ঞান, বিজ্ঞান এবং প্রজ্ঞায় সেই যোগ্যতার স্বাক্ষর রাখতে পারি, ডেফিনেটলি আমরা অবশ্যই যাব। এবং কিছু কিছু একেবারে নাই তা আমরা বলবো না। আমাদের ফরিদা ইয়াসমিন, জাতিসংঘ মাদক এবং মানব পাচার বিরোধী একটি শক্ত ভূমিকা রাখে সব জায়গায়, পুরো পৃথিবীতে, কিন্তু আমাদের বাংলাদেশে এই দুইটি ক্ষেত্রেই খুব দুর্বল ওদের প্রভাবটা আমরা দেখি। যেমন মনে করেন রোহিঙ্গা ইস্যুতে তাদের ইয়েটা আস্তে আস্তে কমে যাচ্ছে, অলমোস্ট ফেডেড অ্যাওয়ে। এখানে জাতিসংঘের সহায়তা বাড়ানোর উপায়টা কি হতে পারে? ধরেন মানব পাচারটা কি, আমরা আমাদের প্রথম বুঝতে হবে যে পাচারটা কিভাবে, কেন হচ্ছে। মানুষ কিন্তু একটা উন্নত জীবনের সন্ধানেই যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এবং বৈধ পথে না যেতে পারলে অনেক সময় অবৈধ পথে যায়, অবলম্বন করে। কখনো কখনো আপনার অবৈধ না, হয়তো বৈধ পথেই যায়, হয়তো সে ঠিক জানে না কোথায় যাচ্ছে বা ওখানকার পরিস্থিতিটা কি হবে, তখন আমরা বলি যে সে পাচার হয়ে গেছে। কিন্তু আসলে কিন্তু অনেকে জেনে শুনে বুঝেই যায় যে আমি একটা কাজের সন্ধানে যাচ্ছি। তো এটা আমাদের বাংলাদেশে, আমি বলবো, আপনি যেটা বলছেন যে দুর্বল, বাংলাদেশে পরিস্থিতি কিন্তু এখন অনেক উন্নত হয়েছে আর কি। কারণ এখন বৈধ পথে রাস্তাও হয়েছে। মাঝখানে আমাদের জনশক্তি রপ্তানি কিছুটা বন্ধ ছিল, মানে কমে এসেছিল, সরকারি পর্যায়ে সেটা অনেকটা ফেলই করেছে বলবো। সেই সময় যেভাবে বেড়েছিল এখন কিন্তু অনেকটা কমেছে। আর আপনি ধরেন বাংলাদেশ কেন, এখন সারা বিশ্ব আপনি তাকিয়ে দেখেন যে সারা ওয়ার্ল্ডে যে পরিস্থিতি তৈরি হয়েছে, আপনার সিরিয়ার যে যুদ্ধ বা ইরাক বলেন, বিভিন্ন দেশ থেকে মানুষ স্রোতের মতো যাচ্ছে। বাংলাদেশে আমি বলবো না যে সেই পরিস্থিতি তৈরি হয়েছে। তো বাংলাদেশ সরকার কিন্তু কাজ করছে, মানব পাচার প্রতিরোধে কাজ করছে এবং জাতিসংঘের সাথেই কাজ করছে। জাতিসংঘের বেশ কয়েকটা সংস্থা আছে যে হিউম্যান ট্রাফিকিং এর বিরুদ্ধে তারা কাজ করছে। সেখানে বাংলাদেশ সরকার আপনার টাস্ক ফোর্স গঠন করেছে, তাদের পুলিশে বিশেষ সেল আছে, এবং বিশেষ করে আপনার আমাদের যে বেসরকারি সংস্থা এবং সরকারি সংস্থা তারা মিলে কিন্তু একসঙ্গে কাজ করছে। একসঙ্গে এর আগে বাংলাদেশকে যখন আপনার পাচার বিষয়ক একটা ইউএস স্টেট ডিপার্টমেন্ট একটা তালিকা তৈরি করে, তখন আমাদের বাংলাদেশ কিন্তু খুব গত কয়েক বছর আগে একটা নাজুক অবস্থায় ছিল, সে থেকে এখন কিছুটা উন্নত। রোহিঙ্গা ইস্যুতে ইউএনএইচসিআর এর অবস্থানটা কি, কেমন মনে করেন আপনি? রোহিঙ্গা ইস্যুতে ইউএনএইচসিআর কাজ করছে, ওরা কাজ করছে। ওরা বাংলাদেশ সরকার কিন্তু তাদেরকে বারবার বলছে যে এটা আমাদের একটা বিরাট ইস্যু, মানে মাথা ব্যথার কারণ, বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে। এখন এইখানে আমি কি বলবো, ধরেন রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকার যা আশা করেছিল, মানে ইউএস এটা হ্যাঁ সেটা করছে না, তারা বিভিন্নভাবে সেটাকে মানে 7-5 বোঝাচ্ছে আর কি। আমরা যে দর্শকদের কাছে কিছু প্রশ্ন নিয়ে নিই। জি, আমি আব্দুল্লাল মামুন, শিক্ষক, ইংরেজি বিভাগ, ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আমার প্রশ্ন থাকবে জনাব মাসুদ করিম স্যারের কাছে। আমরা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে পেয়েছি ইউনেস্কোর কারণে, জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান। কিন্তু এবছর 21শে ফেব্রুয়ারিতে আমি ওয়ার্ল্ড টেলিভিশনের সবগুলো চ্যানেল প্রায় দেখেছি। জাতিসংঘ এই ভাষা উদযাপন এবং এই দিবস উদযাপন উপলক্ষে যে
পদক্ষেপগুলো নিয়েছেন এতে আমি সন্তুষ্ট নই। কারণ আমরা অনেক রক্ত জড়িয়েছি, অনেক কিছুর বিনিময়ে এই ভাষাকে পেয়েছি। আমার প্রশ্ন যে আদৌ কি জাতিসংঘ ভবিষ্যতে এই বাংলা ভাষার যে সঠিক অবস্থান এটার জন্য কাজ করবেন নাকি এভাবেই থাকবে? জি, আমি জান্নাতুন তাজরিন ঢাকা ইউনিভার্সিটি থেকে বলছি। আমার কোশ্চেন হচ্ছে ম্যামের কাছে, হচ্ছে ইউএনএইচসিআরকে নিয়ে। আসলে ইউএনএইচসিআর আমরা দেখেছি যে রোহিঙ্গারা 2 দফা বাংলাদেশে এসেছে। একবার হচ্ছে 90s-এ, আর এখন হচ্ছে রিসেন্ট কয়েক বছর ধরে আসতেছে। তো 90s-এ আমরা দেখেছি যে ইউএনএইচসিআর-এর কার্যকর ভূমিকা অনেক বেশি ছিল। তারা হচ্ছে ফান্ডিং বেশি করেছিল এবং তাদের অনেক বেশি হচ্ছে তাদের যে ডিসপ্লেসমেন্ট বা হচ্ছে সব কিছু নিয়ে কাজ করেছিল। বাট আমরা রিসেন্ট ইয়ার্সগুলোকে দেখেছি যে বান কি মুন বলেছে বাংলাদেশকে যে তোমরা হচ্ছে রোহিঙ্গাকে নিয়ে নাও, কিন্তু হচ্ছে মিয়ানমারের ওপর ইউএনএইচসিআর কোনো কিছুই বলে নাই বা ফোর্সও করে নাই। তো এই ক্ষেত্রে হচ্ছে জাতিসংঘের কি ভূমিকা, যে শুধু কি বাংলাদেশের উপরেই কি চাপিয়ে দিবে, নাকি মিয়ানমারকেও বলবে যে তোমাদের কি কি করা উচিত বা উচিত না রোহিঙ্গাকে নিয়ে? ফিদা ইয়াসমিন, আপনার রিঅ্যাকশনটা আগে যাচ্ছে। জাতিসংঘের অবশ্যই মিয়ানমারকে বলা উচিত, এবং শুধু বাংলাদেশকে কেন, মিয়ানমারকে তাদের চাপ প্রয়োগ করা উচিত যে তোমরা তাদেরকে ফিরিয়ে নাও। কিন্তু জাতিসংঘর কাছে আমরা আসলে এই মানে মিয়ানমার ইস্যুতে আমরা আসলেই হতাশ। আমাদের মিডিয়া থেকে কিছু করণীয় আছে কিনা? আমরা একবার, আমাদের একটা সংগঠন আছে নারী ও শিশু পাচার বিরোধী সাংবাদিক ফোরাম, আমরা তার পক্ষ থেকে একবার গিয়েছিলাম রোহিঙ্গা শরণার্থী যে শিবিরগুলোতে। তাদের আসলেও মানে মানবিক দিকটা চিন্তা করলে মনে হয় যে তারাও তো মানুষ। তখন আমাদের খুব খারাপ লেগেছে যে এরা এত মানে অবর্ণনীয় একটা অবস্থার মধ্যে তারা বাস করছে। কিন্তু এই ব্যাপারে সাংবাদিকরা কি করবে? সাংবাদিকরা কিন্তু লেখালেখি করছে, তাদের যেমন হিউম্যান দিকটা আমরা মানে সাংবাদিকরা তুলে ধরছে, আবার এই ইস্যুতে জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করে সাংবাদিকরা কিন্তু প্রচুর লেখালেখি করছে। এখন সাংবাদিকদের লেখালেখি করা ছাড়া আর সাংবাদিকদের কী বা করার আছে? মানে জাতির সামনে বা সারা বিশ্বের কাছে এই সমস্যাটা তুলে ধরা, এবং সাংবাদিক কিন্তু অনেক মানে প্রথম থেকে এই বিষয়টা নিয়ে কথা বলছে। জনাব মাসুদ করিম, ইন্টারন্যাশনাল মিডিয়ার রোল ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের জন্য। আচ্ছা, এইখানে একটা জিনিস একটু প্রফেসর আব্দুল্লাহ আল মামুন আপনার প্রশ্নের জবাবে আমি বলবো যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করেছে ইউনেস্কো, যেটা জাতিসংঘের এজেন্সি। এটা আমরা যে আন্দোলনটা বা আমাদের যে রক্তক্ষয়ী সংগ্রাম 21শে ফেব্রুয়ারিতে আমাদের আত্মত্যাগ, সেটা আমাদের বাংলা ভাষার জন্য। কিন্তু জাতিসংঘ যেটা ঘোষণা করেছে আন্তর্জাতিক মাতৃভাষার জন্য, এটা কিন্তু বাংলা ভাষা বা কোনো সুনির্দিষ্ট ভাষার জন্য করে নাই। অর্থাৎ পৃথিবীতে যত মাতৃভাষা আছে, সেটা ছোট গোষ্ঠীর হোক বড় গোষ্ঠীর হোক, সব ভাষাকে, ভাষার চেতনাটাকে, ভাষা এবং সংস্কৃতির নিজস্ব চেতনাটাকে সামনে তুলে নেওয়ার জন্য কিন্তু উদাহরণটা আমাদের সংগ্রামটা ছিল। হ্যাঁ, উদাহরণটা আমাদের সংগ্রাম ছিল। সুতরাং জাতিসংঘ বাংলা ভাষার প্রসারে সেই রকম না, মাতৃভাষার প্রসারে তারা সেই ভূমিকাটা নেবে। ইউনেস্কো থেকে তারা সেই রকম প্রোগ্রাম সারা বিশ্বব্যাপী করেছে, হয়তো আমাদের প্রত্যাশার চেয়ে একটু কম হতে পারে, কিন্তু আমরা এটা বলবো যে জাতিসংঘ বা ইউনেস্কো এটা কিন্তু আসলে মেম্বারদের সংগঠন। এই সমস্ত দেশগুলি, যে সব দেশ মিলেই জাতিসংঘ আলাদা কিছু নয়। মেম্বার্স কান্ট্রিগুলি যদি সেটা পালন করে, এবং ডেফিনেটলি আমাদের যেহেতু প্রস্তাব অনুযায়ী এটা হয়েছে, আমাদের দেশেরও কিন্তু একটা বিরাট ভূমিকা আছে টু পার্সিউ এটা, যে বিশ্বব্যাপী যে প্রচার হয়। সেই জন্য আমাদের যে ডকুমেন্টগুলি, কি চেতনা, কি ব্যাকগ্রাউন্ড, কি তার উদ্দেশ্য, সেটা করা। এবং সেই জায়গায় আমরাও আমাদের কিছুটা ব্যর্থতা আছে। আমরা অনেক জায়গায় সেটা বিশ্বব্যাপী, আমার মনে হয় যে এটা একটা লিড যতটা নেওয়া দরকার আমাদের গৌরবের জায়গা থেকে, সেই জায়গাটায় আমাদের আছে। তবে আমরা এটা বিশ্বাস করি যে আগামী দিনগুলিতে, এটা তো সবে শুরু, আগামী দিনগুলিতে ডেফিনেটলি সেটা আরও অগ্রসর হবে। আমরা আরও আলোচনা করবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। নিটোল টাটা 3 গতে নিব আরেকটা ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন।
নিটল টাটা 3 গতে আমরা কথা বলছি জাতিসংঘের 70 বছর বাংলাদেশের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে। সাথে আছেন দুজন বিশিষ্ট সাংবাদিক ফরিদা ইয়াসমিন এবং মাসুদ করিম। জনাব মাসুদ করিম, মাঝে মধ্যে আমরা দেখি যে জাতিসংঘের কিছু কিছু উদ্যোগ থাকে আমাদের রাজনৈতিক সমস্যার সমাধানে। অনেক সময় আমরা দেখি তারা দূত পাঠান। এই বিষয়টা আপনি কীভাবে দেখেন? এই বিষয়টা আমরা একটু আগে আমি যে কথাটা বললাম যে জাতিসংঘ হলো এটা মেম্বারদের সংগঠন। জাতিসংঘ সেইভাবে মেম্বাররা যা চাইবে সেটাই তাদের করতে হবে। তো সেই দিক থেকে জাতিসংঘের এমন কোনো ম্যান্ডেট নাই যে আমাদের রাজনীতির বিষয়টা নিয়ে তাদের একটা ভূমিকা থাকতে পারে। কিন্তু জাতিসংঘের যিনি মহাসচিব তার একটা গুড অফিস বলে একটা কথা থাকে। মেম্বার স্টেটগুলিকে উৎসাহিত করা, অনুপ্রাণিত করা, নিজস্ব ওয়েতে হোমগ্রোন সলিউশন বের করার জন্য, কোনো সমস্যার জন্য, সেই ধরনের ব্যাপারটাকে ওনার একটা ক্ষমতা আছে। আপনি যে দেখবেন আমাদের এখানে যে নির্বাচন ঘিরে যে 5 তারিখ হলো যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছিল, এবং সেইখানে আর্জেন্টাইন যিনি এসেছিলেন কূটনীতিক অস্কার ফার্নান্দেস তারাঙ্কু, এটা কিন্তু এনভয়, স্পেশাল এনভয় সেক্রেটারি জেনারেল, এবং সেক্রেটারি জেনারেল এই ম্যান্ডেট দিয়েছিলেন যে ইউ জাস্ট গো টক অল দিস ক্যাম্পস, এবং তারা নিজেরা একটা উদ্যোগ নিয়ে বের করুক। এবং এটা উদ্যোগটা উনি নিজের গুড অফিস থেকে নিয়েছিলেন। পাশাপাশি আমরা যেটা বুঝি যে জাতিসংঘের যে সমস্ত প্রভাবশালী দেশ আছে তার একাংশ এই উদ্যোগ নেওয়ার জন্য জাতিসংঘকে উৎসাহিত করেছিলেন। কারণ আমাদের কাছে, আমাদের দেশের রাজনৈতিক ক্যাম্পগুলির কাছে, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, অন্যান্য যাদের কাছে, তাদের কাছে সব দেশ সমানভাবে গ্রহণযোগ্য নয়, কিন্তু জাতিসংঘ আমাদের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য। এবং ওনারা ভেরি কশাসলি, খুবই নিউট্রালিটি বজায় রেখে এই উদ্যোগটা নিয়েছিলেন। আপনি দেখবেন যে ওয়েস্টার্নরা যখন এক পক্ষে একভাবে সমাধান চাচ্ছে, তখন রাশিয়া, চায়না, ইন্ডিয়া অন্যভাবে সমাধান চাচ্ছে, আরব দেশগুলি অন্যভাবে হচ্ছে। এই প্রত্যেকটা গ্রুপের সাথে উনি বসেছেন, বিএনপির সাথে বসেছেন, আওয়ামী লীগের সাথে বসেছেন, এবং তাদেরকে একসঙ্গে টেনেও নিয়ে এসেছিলেন, বলেছিলেন যে আপনারা এখান থেকে একটা সমাধান, নিজস্ব সমাধান বের করেন। কিন্তু আমরা সেটা পারি নাই। তো যাই হোক, জাতিসংঘের সেই ভূমিকাটা অবশ্যই আছে। আরেকটা জিনিস একটু, ওই যে একটু আগে যে আলোচনাটা হলো শরণার্থী ব্যাপারে, এখানে আমি একটু যোগ করে দিতে চাই। সেটা হলো এই যে গ্লোবাল শরণার্থী ক্রাইসিস চলছে ভূমধ্য সাগরীয়, এই বিষয়টাকে নিয়ে কিন্তু এই একটা বিতর্ক আপনি দেখবেন যে শরণার্থী না অভিবাসী। এই শরণার্থী হলো যারা যুদ্ধের কারণে, নির্যাতনের কারণে, পারসিকিউশনের কারণে দেশ ত্যাগ করে, তারা হলো শরণার্থী। এখন যে ভূমধ্য সাগরীয় ক্রাইসিসে দেখবেন মোস্ট অফ দ্য লোক সিরিয়া থেকে এসছে, সেখানে বসবাসের কোনো জায়গাই নাই। আমাদের দেশে যে লোক নৌকাডুবিতে মারা গেলেন, উনি কিন্তু দীর্ঘকাল লিবিয়াতে ছিলেন, সুতরাং তারা ভয়ের কারণে গিয়েছেন। এই জন্যে এটাকে আমরা বলছি শরণার্থী, অনেকে বলছে শরণার্থী। কিন্তু মনে করেন বিবিসি বা মনে করেন ইউকে, তাদের স্ট্যান্ড হলো যে তারা অভিবাসী। অভিবাসীর কোনো সে নাই, তারা অবৈধ মানুষের কোনো, যারা বৈধ না আর কি। তো সেই জন্যেই এটাকে শরণার্থী বলছে না, যদিও আল জাজিরা বা আদার অনেক অর্গানাইজেশন, ইভেন যারা নিচে জার্মানি, তারা বলছে। এইখানে আমাদের রোহিঙ্গাদের ব্যাপারে 2 ধরনের বক্তব্য আছে। একটা হইল যে রোহিঙ্গারা এখানে ক্যাম্পে আছে 30,000-এর মতো, 2টা ক্যাম্পে কক্সবাজারের, ওনারাদেরকে শরণার্থী স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ সরকার, বাট ক্যাম্পের বাইরে 4-5 লাখ আছে, তাদেরকে শরণার্থী স্বীকৃতি দেওয়া হয় নাই। বাংলাদেশ বলছে এনারা হলেন অর্থনৈতিক অভিবাসী, তার মানে তারা মিয়ানমারের সিটিজেন, অবৈধভাবে আমাদের দেশে অনুপ্রবেশ করেছেন। এই জিনিসটা নিয়ে এই জাতিসংঘের যে শরণার্থী সংস্থা UNHCR, এটা কিন্তু নানা রকম খেলাধুলা করেছে বলে আমরা জানতে পেরেছি। কিছু এনজিও সেখানে তারা নিযুক্ত করেছে এবং এটা গিয়ে করেছে। তো এই ম্যানিপুলেশনের মধ্যে বাংলাদেশ সরকার UNHCR এর কাছ থেকে অধিকাংশ ম্যান্ডেট প্রত্যাহার করে নিয়ে আন্তর্জাতিক অভিবাসী সংস্থা IOM-কে এই বিষয়টা ম্যানেজ করার দায়িত্ব দিয়েছে। সুতরাং আমাদের মনে হয় যে এইখানে অনুপঙ্খভাবে বিশ্লেষণ করে দেখার কারণ আছে যে আমাদের এরকম 16 কোটি জনগোষ্ঠীর ঘনবসতিপূর্ণ অঞ্চলে এইভাবে মিয়ানমারের সিটিজেনদেরকে নাগরিক হিসেবে, মানে শরণার্থী হিসেবে আমাদের দেশে আশ্রয় দেওয়ার জন্য UNHCR এবং তাদের সহযোগিতাদের কন্টিনিউয়াস প্রেশারটাকে এটা গ্রহণযোগ্য হয় না। সেটা
ফরিদা ইয়াসমিন, আপনার কাছে জানতে চাবো যে এই রাজনৈতিক আমাদের আভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যার সমাধানে আমরা ইউএনের ভূমিকা অনেক সময় দেখি, হালকা হলেও দেখি, এটাকে আপনি কিভাবে দেখেন? মাসুদ ভাই যেটা বললেন এর আগে যে তাদের যে বিশেষ দূত এসেছিলেন সবার সঙ্গে কথা বলা, হ্যাঁ, তো ইউএন একটা উদ্যোগ নিতে পারে, সেটা হয়তো শান্তির লক্ষ্যে বা কিন্তু একেবারে আমাদের অভ্যন্তরীণ পলিটিক্সের নাক গলানো আমি মনে করি না যে তারা ওইভাবে নাক গলাতে পারে। হয়তো কখনো সংলাপের উদ্যোগ নিতে পারে যে দেশে একটা সংকট তৈরি হয়েছে বা কে উদ্যোগ নেবে, ইউএন সেখানে ইউএনের বিশেষ দূত আসতে পারে, সংলাপ সব দলের সঙ্গে কথা বলে একটা সংলাপের উদ্যোগ নিতে পারে। কিন্তু তারা যে মানে কোনো মন্তব্য করে দেওয়া, মন্তব্য ছুড়ে দেওয়া, হ্যাঁ, বা চাপ সৃষ্টি করা এই দলের প্রতি বা ওই দলের প্রতি, এটা আমার মনে হয় না মানে করতে পারে, অভ্যন্তরীণ পলিটিক্সে এটা করতে পারে আর কি। আমরা কিছু প্রশ্ন নিয়ে নিই। জি, খায়রুল আলম বলছিলাম আসনাউল্লাহ ইউনিভার্সিটি থেকে। প্রথমে বলতে চাই যে আমি বিশ্বাস করি যে জাতিসংঘ হচ্ছে গণমানুষের জন্য এবং প্রতিটি মানুষের যারা নিপীড়িত তাদের অধিকারের কথা বলে জাতিসংঘ। কিন্তু যখন আমরা আসলে এই যে আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের যে মিডিয়ার মাধ্যমে বা গণমাধ্যমের মাধ্যমে যে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে রোহিঙ্গারা কীভাবে সাগরে ভেসে যাচ্ছে কিংবা তাদের শিশুদের আর্তনাদ কান্না, তো একটা বিষয় আসে এখানে যে আমরা যদি ইউএন থেকে যদি বা জাতিসংঘ থেকে যদি কোনো এরকম পরামর্শ আসে আমাদের কাছে যে আমাদের যেই দেশগুলোতে হচ্ছে আমাদের ওই রোহিঙ্গারা যারা ওখানে আশ্রয় নিয়েছে ওই দেশের যে রাষ্ট্রপ্রধান বা যারা আছেন তাদেরকে নিয়ে যদি এই ধরনের কোনো একটা মিটিং বা এই ধরনের কোনো কিছু করা যেতে পারে যে ব্যাপারে একটা সমাধানের জন্য, তাহলে হয়তো ভালো হতো। এই ব্যাপারে আসলে আমি জানতে চাচ্ছিলাম যে এটা করলে কতটুকু আসলে ব্যাপারটা বাস্তবসম্মত হবে। আমি আরিফুল ইসলাম, পেশায় একজন ছাত্র, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতায় অধ্যয়নরত। আমার প্রশ্ন হচ্ছে ম্যাডাম ফরিদা ইয়াসমিনের কাছে, সীমান্ত ইস্যু যেটা বাংলাদেশ এবং ভারতের যে সীমান্ত রয়েছে, আমরা প্রায় পত্রপত্রিকায় এবং বিশ্বব্যাপী বিভিন্ন গণমাধ্যমে দেখতে পাই যে ভারতের বিএসএফ দ্বারা আমাদের বাংলাদেশের বিভিন্ন সাধারণ মানুষ এমনকি বিভিন্ন ব্যবসায়ীরা পাখির মতো নিহত হচ্ছে এবং এটা বর্তমানে রিসেন্টলি খুব আলোচিত বিষয়। এই ব্যাপারটা, এই যে হত্যাকাণ্ড হচ্ছে, এইভাবে যে পশুর মতো মানুষকে মারা হচ্ছে, জাতিসংঘের উদ্দেশ্য হচ্ছে, পারপাস হচ্ছে শান্তি স্থাপন করা। ইন্ডিয়ার সাথে আমাদের ভালো সম্পর্ক রয়েছে, তাও সবার জানা। আমার কথা হচ্ছে জাতিসংঘের সাথে বাংলাদেশের ভালো সম্পর্ক, আমরা শান্তির দিক দিয়ে আমরা অনেক জাতিসংঘেতে সৈন্য পাঠানোর প্রথম অবস্থানে আছি। তাহলে জাতিসংঘ কেন ভারত এবং বাংলাদেশের মধ্যে এই যে হত্যাকাণ্ডটা, এই বিষয়ে কোনো ব্যবস্থা নেয় না কেন, বা হয়তো কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? আমার কোশ্চেনটা যাচ্ছে মাসুদ করিম স্যারের কাছে। যেহেতু আপনি একটু আগে বলছেন যে জাতিসংঘ হচ্ছে মেম্বারদের সংগঠন, এটা মেম্বারদের যা চাওয়া হয় চাহিদা অনুযায়ী এটা চলবে, তো অনেকগুলো মেম্বার কান্ট্রি প্যালেস্টাইনকে কিন্তু স্বীকৃতি দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত জাতিসংঘ প্যালেস্টাইনকে তাদের মেম্বারশিপটা দিচ্ছে না কেন? আমার প্রশ্ন হচ্ছে মাসুদ করিম স্যারের কাছে যে আমরা দেখেছি হচ্ছে ইউএন পিস কিপিং বা হচ্ছে ইউএনের বড় বড় হচ্ছে পোস্টগুলোতে বাংলাদেশ থেকে হচ্ছে পুরুষদের আধিপত্য বেশি। আমরা দেখেছি শুধুমাত্র আমিরা হক ছাড়া আন্ডার সেক্রেটারি জেনারেল হিসেবে আর কোনো নারীকে দেখা যায়নি। এবং ইউএন পিস কিপিংয়ে আমাদের প্রধানমন্ত্রী খুব রিসেন্টলি বলেছে যে হ্যাঁ, নারীদের অংশগ্রহণ আরও দরকার এবং অনেক বেশি প্রয়োজন। তো আমরা কি শুধু ইউএন পিস কিপিংয়ের জন্যই হচ্ছে অ্যাভেলেবেল, নাকি আমাদের অন্য কোনো হচ্ছে জাতিসংঘের যে হচ্ছে ব্রাঞ্চগুলো আছে ওগুলোতে আমাদের হচ্ছে অংশগ্রহণ ফ্রুটফুল হবে কি না? জি, মাসুদ আপনার থেকে শুরু করতে চাই। আমি প্যালেস্টাইনের ব্যাপারটা সংক্ষেপে উত্তর দিই। প্যালেস্টাইনের ব্যাপারে এখন জাতিসংঘ যে ধরনের কাঠামো, সেই কাঠামোতে আপনারা জানেন যে এই কাঠামো সংস্কারের জন্যে বিভিন্ন রকম কথাবার্তা হচ্ছে। একটা বড় সংস্কারের জায়গা হলো এই ভেটো ক্ষমতাটা উঠিয়ে দেওয়া বা ভেটো ক্ষমতাধারী রাষ্ট্রের সংখ্যা বাড়ানো। তো এই ক্ষেত্রে আপনি দেখবেন প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য আপনি এমন একটা সময় প্রশ্ন করলেন যখন প্যালেস্টাইনের পতাকা জাতিসংঘের হেডকোয়ার্টারে উত্তোলন হয়েছে, এটা আমরা ওয়েলকাম করি। বাট এই যে মধ্যপ্রাচ্যের সংকট, সেটার সমাধান আমেরিকানরা বলে দুই রাষ্ট্র সমাধান, কিন্তু প্যালেস্টাইনকে যখন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া বা প্যালেস্টাইনের মানুষের আদার অধিকারগুলির প্রসঙ্গ যখন প্রস্তাব যতগুলি আসছে, প্রতি প্রস্তাবে আমেরিকা ভেটো দিয়েছে। সেই কারণে এই ভেটো ক্ষমতা থাকলে পরে
সেখানে ইসরায়েলের পক্ষ থেকে আমেরিকা এই ভেটো ক্ষমতা বারবার প্রয়োগ করেছে। এই কারণেই প্যালেস্টাইন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাচ্ছে না। এই ভেটো ক্ষমতা বা সংস্কার এই জন্যই গুরুত্বপূর্ণ। আর একটা প্রশ্ন কি ছিল? সংস্কারের দাবি তো খুব জোরালো হচ্ছে, সংস্কারের কথাবার্তা ফ্রান্স পর্যন্ত বলছে যে ভেটো ক্ষমতা করতে হবে, হ্যাঁ, উইথড্র করতে হবে। এখানে আরো অনেক রাষ্ট্র, তারা ইন্ডিয়া, তারপরে ব্রাজিল, আরো অনেকেই তারা এটা এরকম বড় ভেটো ক্ষমতা বা সংস্কারের দিক থেকে অগ্রসর হতে চাচ্ছে। জাতিসংঘে রোহিঙ্গাদের ব্যাপারে কিছু করতে পারে কিনা, আমি বলবো যে রোহিঙ্গা সমস্যাটা এখন একটা রিজনাল রূপ নিয়েছে। আপনি দেখছেন যে এইবার যে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়া এবং সমুদ্রের মাঝখানে মারা যাওয়া, সুতরাং এটা এখন মিয়ানমারের একার বা বাংলাদেশের একার সমস্যা হিসেবে আর থাকছে না। সুতরাং এই জায়গায় একটা রিজনাল সমাধানের জন্য কথাবার্তা হচ্ছে। পূর্ব এশিয়ার দেশগুলি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, বাংলাদেশ, মিয়ানমারের মধ্যে ইতিমধ্যে টুকটাক মিটিংও হয়েছে। সেইগুলিতে জাতিসংঘ অবশ্যই ফেসিলিটেটরের ভূমিকা পালন করতে পারে। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে আমি বলবো যে এটা ভেরি স্পর্শকাতর এই অর্থে যে এই দেশগুলি সব কয়টাই আসিয়ানভুক্ত দেশ, অতএব আসিয়ানদের মধ্যে যে একটা ঐক্যের ভাব আছে, সেখানে আমরা আইসোলেট হয়ে যাওয়ার একটা আশঙ্কা আছে। সুতরাং এই জিনিসটা রিজনালি যদি ভালোভাবে সমাধান হয় তাহলে তো খুবই ভালো, কিন্তু এই ব্যাপারে আমাদের এইভাবে একটা চিন্তা ভাবনা করতে হবে। পিস কিপিং পুরুষদের আধিপত্য, আমিরা হক ছাড়া, এই জায়গাটা আমি বুঝছি। প্রশ্নের পরের অংশটা অবশ্য আমার কাছে অতটা স্পষ্ট না। যাই হোক, আমি যেটা বলবো যে জাতিসংঘ অবশ্যই একটা বৈচিত্র্যপূর্ণ সমাজ প্রতিষ্ঠায়, সেখানে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, সেখানে সাদা কালো এবং সেখানে ক্ষুদ্র জনগোষ্ঠী, বৃহৎ জনগোষ্ঠী, এটা একটা এমন একটা কমপ্লেক্স সিস্টেম, যে সিস্টেমে একটা ইকুয়েটেবল পারসেপশনের জায়গা। এখানে নারীদের একটা সিস্টেমে আগে ইউএন সিস্টেমে ঢুকতে হয়, তারপরে আপনি উপরে পোস্টে যাবেন। সেটাই আমি বলি যে আপনার প্রশ্নের সাথে আমি একমত যে নারীর পার্টিসিপেশন কম আছে, এবং আপনারা জানেন যে নারীদের জাতিসংঘ মহাসচিব হওয়ার কোনো ম্যান্ডেট নাই, এবং এটা নিয়ে নারীরা আন্দোলন করছেন। এই বিষয়গুলি বিস্ময়কর। আমি মনে করি যে আমাদের সমাজকে এগিয়ে নেওয়ার কাজ যদি জাতিসংঘের থাকে, তাহলে সেখানে এই ধরনের ভেদাভেদটা থাকাটা উচিত না। ফরিদা ইয়াসমিন, আপনার কাছে জানতে চাইবো নারীদের ভূমিকা ইউএনএ কতটুকু আমরা বাড়াতে পারি বা কিভাবে বাড়াতে পারি? আচ্ছা, এর আগে আমি আমার কাছে একটা প্রশ্ন ছিল যে ভারত বাংলাদেশ সীমান্ত, হ্যাঁ, জাতিসংঘ কি করতে পারে? আসলে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক একটা বিষয়। ভারত বাংলাদেশ সীমান্ত এবং ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কিন্তু, যেহেতু আমাদের প্রতিবেশী রাষ্ট্র, দুই রাষ্ট্রের মধ্যে আমাদের অবশ্যই ভ্রাতৃসুলভ সম্পর্ক থাকবে, এবং দুই দেশের সরকারও কিন্তু এই ব্যাপারে খুবই আন্তরিক, যাতে সম্পর্কের আরও উন্নতি হওয়া। এবং মোদী সরকার আসার পরেও বেশ কয়েকবার মানে শেখ হাসিনার সঙ্গে তার দেখা হয়েছে, এবং জাতিসংঘে তারা সাইডলাইনে মিটিং করেছেন, এবং এই ইস্যুগুলি কিন্তু আমাদেরকে তুলতে হবে, বা দুই দেশ মিলেই সমস্যার সমাধান করতে হবে। তবে পাখির মতো গুলি করে মারা, এটাও ঠিক না। হয়তো দু একটি ঘটনা ঘটছে, বিচ্ছিন্ন ঘটনা, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই, এবং মিডিয়াও এই ব্যাপারে খুবই সোচ্চার। যখনই সীমান্তে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটেছে, বিএসএফ যে গুলি করে নাই তা না, এরকম দু একটা ঘটনা ঘটেছে। তবে আমরা আশা করব এই সমস্যার আরও সহজ সমাধান হবে, এবং দুই দেশ মিলেই সেটা করবে। কারণ বাংলাদেশ এবং ভারতের অনেক মিল আছে, সাংস্কৃতিক দিক দিয়ে মিল আছে। তাদের বাংলাদেশের মানুষ রেগুলার ভারত যাচ্ছে, ভারতের লোকজন আসছে। তো এবং ভারতের প্রধানমন্ত্রী কিন্তু নিজেই বলেছেন যে শুধু রাষ্ট্র প্রধান আর প্রধানের সাথে মিটিং না, দেখা সাক্ষাৎ বা না, ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের আরও সম্পর্ক বৃদ্ধি হোক, আরও বন্ধুত্ব হোক, না হলে দুই দেশের সম্পর্ক মানে এগিয়ে যাবে না। তো যেহেতু এই উপলব্ধিটা ভারত সরকারের আরও বেশি পরিমাণে হয়েছে আগের চেয়ে, আমি আশা করব যে আমরা আসলে এই সীমান্ত সমস্যাগুলো খুবই শিগগিরই হয়তো আরও মানে কাটিয়ে উঠতে পারবো। আর আপনি বলেছিলেন যে জাতিসংঘে নারীদের, জাতিসংঘে বিভিন্ন সংস্থায় নারীদের অংশগ্রহণটা কম কেন বাংলাদেশে, বাড়ানো যায় কিভাবে? হ্যাঁ, বাংলাদেশের নারীদের বাড়ানো যায়, কারণ বাংলাদেশের নারীরা কিন্তু এখন এগুচ্ছে। তাদের শিক্ষা, তাদের মেধা
দক্ষতা কিন্তু আগের চেয়ে অনেক পরিমাণে বাংলাদেশের নারীরা কাজ করছে। এবং আমিরা হক যেমন ও একজন ছাত্রী উল্লেখ করলেন আমিরা হকের কথা, আমিরা হক খুবই ভালো একটা পজিশনে গিয়েছেন। বাংলাদেশে এরকম মেয়েরা আরও এগিয়ে আসবে, কারণ নারীর ক্ষমতায়নে বর্তমান সরকার যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। এবং যেখানে যে টেকসই উন্নয়নের যে পরিকল্পনাটা নেওয়া হয়েছে, যে কর্মসূচি নেওয়া হয়েছে, সেখানে যেমন দারিদ্র্য বিমোচনের কথা আছে, তথ্য প্রযুক্তির উন্নয়নের কথা আছে, সেখানে কিন্তু আরেকটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু আছে যে নারীর ক্ষমতায়ন। তো এই নারীর ক্ষমতায়ন হচ্ছে আমাদের দেশে, এবং আমরা আশা করি যে বর্তমান সরকারের যে কর্মপরিকল্পনা এবং এই যে জাতিসংঘের যে টেকসই উন্নয়ন পরিকল্পনার সাথে সঙ্গতি রেখে কিন্তু এই সরকার 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেছে। তো এর সাথে আমাদের বাংলাদেশ কিন্তু পিছিয়ে নাই। প্রধানমন্ত্রী যেভাবে এবার বিশ্ব নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেছেন, তিনি যে আইসিটি পুরস্কার পেয়েছেন এবং পরিবেশের জন্য যে চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ পুরস্কারটি পেয়েছেন, সেটি কিন্তু মানে পরিবেশটা এখন খুবই পরিবেশ এবং টেকসই উন্নয়নের জন্য যে প্রযুক্তি, আমার বর্তমান সরকারের যে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা, এই দুইটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেখানে কিন্তু বাংলাদেশ কিন্তু বিশ্ব দরবারে দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে, কারণ দুইটা বিষয় বাংলাদেশ অনেক কাজ করেছে বলে, এগোচ্ছে বলেই কিন্তু এই অর্জনটা হয়েছে। এবং সে প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই পুরস্কার, যেটা পরিবেশের জন্য যে পুরস্কারটা পেয়েছেন, সেটা জনগণের উদ্দেশ্যে তিনি উৎসর্গ করেছেন। এবং আইসিটির যে পুরস্কারটা কিন্তু উনি তরুণ প্রজন্মকে উৎসর্গ করেছেন। তো এই যে বাংলাদেশের এগিয়ে যাওয়া, এই প্রত্যেকটা কর্মসূচির সাথে কিন্তু নারীকে উৎপ্রতভাবে জড়িত করেছেন আর কি। নারীর অংশগ্রহণ এবং নারীকে কিভাবে আরও বেশি এগিয়ে আনা যায় সেই পরিকল্পনা কিন্তু আছে। তো আমি মনে করি যে আগামীতে নারী জাতিসংঘের বিভিন্ন সংস্থায় উচ্চ পদে আসবে, খুব বেশি দেরি নাই, খুব শিগগিরই হয়তো আমরা আরও অনেক অনেক নারীকে বিভিন্ন পদে, বড় বড় পদে আমরা দেখতে পাবো। একটা জিনিস তাহলে ফরিদা আপনার সঙ্গে একটু বর্ডার কিলিং এর ব্যাপারটা নিয়ে আমি একটু যোগ করতে চাই। 1 নম্বর কথা হলো, বর্ডার কিলিং যেভাবে হচ্ছে বা যে কোনোভাবেই হোক অগ্রহণযোগ্য এবং এটা মানে গ্রহণ করা যায় না। বাইলেটারালি ফরিদা বলেছেন যে দ্বিপক্ষীয়ভাবে ইন্ডিয়ার সঙ্গে জিনিসটা সলভ করা উচিত, কিন্তু ইউনাইটেড নেশনসেরও এখানে রোল আছে। ইউনাইটেড নেশনসের একটা মানবাধিকার কমিশন আছে, জাতিসংঘ মানবাধিকার কমিশন। এই কমিশন নানা বিষয়ে তাদের কনসার্ন রেজ করে, যেটা হয়তো গ্লোবাল জনমত সৃষ্টিতে কাজে লাগে। এইখানে ফেলানিকে যে কায়দায় হত্যা করা হলো এবং অন্যান্য যেভাবে ব্রুটাল কিলিং হচ্ছে একটা ফ্রেন্ডলি বর্ডারে, এটা বিশ্বে নজিরবিহীন। সুতরাং আমি আশা করব যে জাতিসংঘ মানবাধিকার কমিশন এই বিষয়টা ভবিষ্যতে নজর রাখবে, যে তারাও এই ব্যাপারে তাদের উদ্বেগটা, আমাদের মানুষের, আমার বাংলাদেশের মানুষের উদ্বেগটা তারা নিজেরাও প্রকাশ করবে ইউনাইটেড নেশনস থেকে, যেটা হয়তো এটার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। সেই জায়গায় কি জাতিসংঘ সুমোটো নেবে, না আমাদের কিছু উদ্যোগ থাকা উচিত? আমাদের দুটোই হতে পারে। আমাদের কিছু উদ্যোগ থাকা উচিত, কিন্তু আমাদের কিন্তু তো ভয় পাচ্ছি যে স্পর্শকাতর হয়ে যায় ইউনাইটেড নেশনসে নিয়ে গেলে একটা বড় প্রতিবেশীর বিরুদ্ধে, সেটা একটা ব্যাপার আছে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে জনগণ যেভাবে কনসার্ন করছে এটাও যথেষ্ট। আর জাতিসংঘ মানবাধিকার কমিশন নিজস্ব উদ্যোগে সব বিষয়ে কনসার্ন ব্যক্ত করছে। তাহলে বর্ডারে যখন একটা মানুষ নির্মমভাবে কিলিং হচ্ছে, কারণ মানবাধিকারটা তো কোনো একটা দেশের আভ্যন্তরীণ বিষয় নয়, এটা হলো একটা বৈশ্বিক, এটা হলো সার্বজনীন ইউনিভার্সাল স্কিম। সেই কারণে আমরা বলবো যে এই ব্যাপারে জাতিসংঘ মানবাধিকার কমিশন নিজ উদ্যোগেই এই ব্যাপারে কিছুটা উদ্বেগ ব্যক্ত। আপনার কাছে আরেকটা ছোট্ট প্রশ্ন, 1 মিনিটের মধ্যে একটু বলবেন। সেটা হলো যে আমরা ইয়াবা ফেন্সিডিল কিন্তু ব্যাপক হারে আমরা মিডিয়াতে দেখি আর না দেখি, কিন্তু এটা আছে। সেই জায়গায় ইউএন অর্গানাইজেশন যেগুলি এইডস এবং ড্রাগসের অ্যান্টি ক্যাম্পেইন করে, সেই ক্যাম্পেইনগুলি কিন্তু আমাদের দেশে খুব কম বলে মনে হয় আমার কাছে। আপনি কীভাবে? আপনার সঙ্গে আমি একমত, কারণ এই যে ড্রাগস বলেন, আর্মস বলেন, এই যে এখন বিশ্বব্যাপী যত রকম কনফ্লিক্ট, সংঘাত, স্মল আর্মস মিলে এই যে ক্রাইমগুলি হচ্ছে, এই ক্রাইমগুলির জন্য ইউনাইটেড নেশনসের কনভেনশন আছে এবং এগুলিতে আমাদের সই করা হয়েছে। আমি মনে করি যে এই যে ইয়াবা বলেন, ফেন্সিডিল বলেন, বার্মার থেকে, মিয়ানমার থেকে ইয়াবা আসছে, ইন্ডিয়া থেকে ফেন্সিডিল আসছে, এবং এটা যে আন্তঃসীমান্ত অপরাধ বাড়িয়ে তুলছে, সেই ব্যাপারে আমাদের এইখানে এই ইউএন এজেন্সিগুলির একটা
সচেতনতামূলক প্রতিরোধমূলক উদ্যোগ থাকা দরকার। আমাদের দেশ থেকেও, সরকার থেকেও এই জিনিসটা উৎসাহিত করা উচিত ইউএনএ। জনাব মাসুদ করিম, ফরিদা ইয়াসমিন, দর্শক আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক, জাতিসংঘে বাংলাদেশের গ্রহণযোগ্যতা দিন দিন বৃদ্ধি পাবে এই আশা ব্যক্ত করে শেষ করব আজকের 3 গতে স্টুডিওতে দর্শক হিসাবে অংশ নিতে চাইলে যোগাযোগ করুন পর্দায় দেখানো নম্বরে। 3 গতে আমরা কথা বলি দেশের গণতন্ত্র চর্চায় গণমাধ্যমের ভূমিকা এবং মানুষের স্বার্থ নিয়ে। 3 গ দেখুন প্রতি বৃহস্পতিবার রাত 11টায় এবং শুক্রবার সকাল 9টায়। আজ এ পর্যন্তই। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।